এর ইন্টারাকশন নতুন করে দেওয়ার কিছু নেই, কেননা আমরা যারা রাজনীতি শাস্ত্রের ছাত্র স্যারের কথা শুনে, বিভিন্ন সেমিনারে স্যারের বক্তব্য শুনে বা বিভিন্ন জায়গায় স্যারের যেভাবে জ্ঞানদান করে গেছেন আমাদেরকে, স্যারের নতুন করে আমি ইন্ট্রোডাকশন করতে চাইছি না, কেননা ইন্ট্রোডাকশন করা আমার মনে হয় সময়ের অপচয় হবে। তাই আমি শ্রী নির্মাল্য মজুমদার মহাশয়কে বক্তব্য শুরু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। গুড ইভিনিং এভরিওয়ান। তাহলে আমি শুরু করছি। হ্যালো, গুড ইভিনিং। তাহলে আমি শুরু করছি। হ্যালো, হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে তো? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। সো তাহলে আমি শুরু করছি। ওকে। হ্যাঁ, সমবেত সুধীমণ্ডলী, অরিন্দমের পরিবারের শ্রদ্ধেয় ব্যক্তিরা এবং যারা আমার স্নেহের স্বজন সেখানে আছেন তাদের স্মরণ করছি। আমার সহকর্মী এবং শিক্ষাকর্মী বন্ধুরা এবং একান্ত স্নেহের ছাত্রছাত্রীরা, অরিন্দমের স্মৃতির উদ্দেশ্যে এই বক্তৃতা, যেটা হওয়ার কথা ছিল ঠিক বিপরীতই। রবীন্দ্রনাথের একটা কথা আমার মনে পড়ছে যে শোক যখন গভীর হয় তখন তার বাইরে প্রকাশ করলে সেই শোককেই ছোট করা হয়। অরিন্দম সম্বন্ধে আমি কিছু বলতে চাইছি না, ও আপনাদের অনুমতি নিয়ে আমি একটা দুটো কথা 1-2 মিনিটে, না মোট 4টে কথা আমি 1-2 মিনিট একটু বলে নিতে চাই আমার মূল যে বক্তব্য শুরু করার আগে। সেটা হচ্ছে এই যে অরিন্দম 4-5 দিন আগে আমাকে একটা মেসেজ করে যে স্যার আমি এই আলোচনাটা শুনবো এবং তারপরে এই আলোচনাটা নিয়ে আলোচনা করব, তারপরে এটা নিয়ে আমরা কাজ করব। এটা আমার প্রথম কথা। আমার যেটা দ্বিতীয় কথা সেটা হচ্ছে এই যে 28 তারিখে মানে পরশুদিন মৃত্যুর পরে আমি অরিন্দম একজন সহপাঠী যে আমার ছাত্র এবং আমার পুত্র, আমরা যাই সেখানে রঘুনাথগঞ্জ শ্মশানে, এবং তখন ক্রিমেটোরিয়ামে তার দেহটাকে ঢোকানো হয়েছে, তাকে আমরা দেখতে পাইনি। সেখান থেকে 20 কিলোমিটার দূরে বীরভূমের একটি গ্রামে তার বাড়ি, সেই বাড়িতে আমরা যাই রাত 12টায় এবং তার বাবা মা স্যার প্লিজ ইমোশন হবেন না স্যার, বুঝতে পারছি স্যার। ভেরি সরি। তার পুত্র, তার স্ত্রী, ভাইয়ের স্ত্রী যে আমার ছাত্রীও বটে, বা আমার সাথে দেখা হয় 10 থেকে 15 মিনিটের বেশি সেখানে আমরা থাকি এবং সারা রাত জার্নি করে আবার আমরা গতকাল ফিরে এসেছি, মানে গতকাল সকালেই ফিরে এসেছি। এটা হচ্ছে অরিন্দম সম্বন্ধে দ্বিতীয় কথা আমার। আর তৃতীয় যে কথা সেটা হচ্ছে এই যে আমি মনে করি যে স্মৃতি হচ্ছে শ্রদ্ধা, আর স্মৃতি, অরিন্দম যেন আমাদের স্মৃতিতে থাকে, তাহলেই অরিন্দম আমাদের শ্রদ্ধায় থাকবে। এবং স্মৃতিও এবং শ্রদ্ধা আসলে বয়স নিরপেক্ষ। আর চতুর্থ অরিন্দম সম্বন্ধে যেটা আমার কথা সেটা হচ্ছে এই যে এই আলোচনা অরিন্দমের সাথে আমার এক ধরনের প্রাণের খেলা। কথাটা আমি রবীন্দ্রনাথের কাছ থেকে ধার করে আপনাদের কাছে বললাম। এই হচ্ছে অরিন্দম সম্বন্ধে আমার কথা। এরপরে আমি আমার আলোচনা শুরু করছি। আমি একটু ধীরে বলবো এবং আমি অনুরোধ করব যে আমি স্টেপ বাই স্টেপ বলবো, সেই স্টেপসগুলোতে যাতে আপনারা ফলো করেন। আমার আলোচনার 4টে, আমি আমার আলোচনা শুরু করছি।
আমার আলোচনার 4টে অংশ আছে। প্রথমে আমি কয়েকটা প্রাথমিক কথা বলবো যেটা আমি বলে থাকি, তারপরে আমি বিষয়বস্তুর নামকরণ নিয়ে কয়েকটা কথা বলবো, যেহেতু বিষয়বস্তুর নামকরণটা ঠিক প্রথাগত নয় এবং আমার এক বন্ধু আমাকে লিখেও পাঠিয়েছে যে অনেকটা আধুনিক কবিতার মতো দুর্বোধ্য লাগছে তার এই বিষয়বস্তুটা, যদিও আমি আধুনিক কবিতাকে দুর্বোধ্য মনে করি না। আমি বিষয়বস্তু নিয়ে দ্বিতীয়ত কিছু কথা বলবো। তৃতীয় অংশে আমি আমার মূল আলোচনার মধ্যে ঢুকবো এবং সেখানে আমি আমাদের ছেলে মেয়েদের ক্ষুধা, সমাজ ব্যবস্থা এবং রাজনীতির পারস্পরিক সম্পর্ক সেটা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আলোচনার মূল অংশ। এবং চতুর্থত আমি আমার জন্য এবং আপনাদের জন্য একটা প্রশ্ন উত্থাপন করব। আমি আমার মতো করে 3জন দার্শনিকের সাহায্য নিয়ে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, আর প্রশ্নটা আমি আপনাদের ওপরে ছেড়েও দেব সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। এই হচ্ছে আমার মূল 4টে অংশ থাকবে আমার আলোচনার। তাহলে প্রথম যে অংশ অর্থাৎ প্রাথমিক কথা আমি সেটা দিয়ে শুরু করছি, যেটা আমার আলোচনার প্রথম অংশ। আমি দেখেছি যে সমাজতত্ত্বে এবং পলিটিক্যাল সোশিয়োলজি, যেটাকে বলা হয় রাজনৈতিক সমাজতত্ত্ব, অথবা সোশিয়োলজি অফ পলিটিক্স, যেটাকে বলা হয় সমাজতাত্ত্বিক রাজনীতি, এই ব্যাপারটাতে এই যে জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে ক্ষুধার্ত ছেলে মেয়েদের সমাজতত্ত্ব, ক্ষুধার্ত ছেলে মেয়েদের রাজনীতি, সাধারণত এটা কোনো বিষয়বস্তু হিসাবে এখনো পর্যন্ত পাঠ্যের অন্তর্ভুক্ত হয়নি, মূলত কোনো গবেষণাও নেই। তার ফলে আমাদের এই যে কনসেপ্টের সাথে অনেক নতুন শব্দ তৈরি করতে হয়েছে। এটা হচ্ছে ইংরাজি এবং বাংলা দুটোতেই। আর দ্বিতীয় কথা, এই শব্দ তৈরি করার ক্ষেত্রে আমি আমার পরিবার এবং আমার বন্ধুবর্গের সাহায্য নিয়েছি, যারা ভাষা নিয়ে কাজ করেন তাদের সাহায্য নিয়েছি, এবং তাদের ধৈর্যের ওপরে আমি অনেকটা হস্তক্ষেপও করছি। আর একটা প্রাথমিক কথা আমার বলার আছে, যে যেহেতু আমি দুর্ভাগ্যক্রমে শিশুদের ছাত্রছাত্রী হিসেবে পাইনি আমার জীবনে, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকেই আমি আমার রেফারেন্স গ্রুপ হিসাবে নিয়ে আসছি, এবং তাদের উদাহরণটা কি আমাকে আনতে হবে, এবং বিষয়বস্তুটাও তাই। আপনারা জানেন বিদ্যালয়ের ছেলে মেয়েদের ক্ষুধা নিয়ে অবশ্য বেশ কিছু কাজ আছে। আর একটা কথা আমি বলবো, যে উচ্চশিক্ষায় স্থিত তরুণ তরুণীদের অপুষ্টির পরিসংখ্যান আমার আলোচনার বিষয়বস্তু হবে না। পরিসংখ্যান নিয়ে শুধু পরিসংখ্যান নিয়ে কথা বলা এটা আমার একটা আপত্তির জায়গাও বটে। আমি মূলত খিদের সমাজতত্ত্ব এবং খিদের রাজনীতি এইটাকে একটু বোঝার চেষ্টা করব আপনাদের সহযোগিতা নিয়ে। আমি আমার একজন ছাত্রকে এবং 2জন ছাত্রীকে উদাহরণ হিসাবে উপস্থিত করব। তাদের গল্প বলাটা আমার উদ্দেশ্য নয়, কিন্তু আমি তাদের জীবনটাকে আনবো আমাদের এই যে তত্ত্বায়ন, সেই তত্ত্বায়নের স্বার্থে। এদের মধ্যে 2জন এই লেকচার শুনছেও, কিন্তু একজন সেটা শুনছে না, যেহেতু সেও অরিন্দমের পথেই এই পৃথিবী ত্যাগ করেছে। হয়তো অরিন্দম এবং সে একসঙ্গে এটা শুনছে, আমি জানি না কেন। অবশ্য অরিন্দমের মৃত্যু এবং তার মৃত্যুর কারণ আলাদা, এবং তার মৃত্যুটাকে আমি এখানে উদাহরণ হিসাবে নিয়ে আসবো, সেই ছাত্রের উদাহরণটা কেন আপনারা বুঝতেই পারছেন, সেটা আজকের আলোচনার প্রেক্ষাপটেই সেই ঘটনাটা ঘটে। আর একটা প্রাথমিক কথা আমি বলবো, সেটা হচ্ছে করোনার প্রেক্ষাপটে আমি কোনো কথা বলছি না, যেহেতু সেই নিয়ে কথা বলাটা আমার কাছে বড় বেশি একঘেয়েমিতে পরিণত হয়ে গেছে। আমার কাছে যেহেতু সমস্যাটা ঐতিহাসিক এবং সমস্যাটা সাম্প্রতিক এবং ভবিষ্যতেও এই সমস্যা থাকবে বলে আমি মনে করি, অতএব করোনার প্রেক্ষাপটে আমি এই আলোচনার মধ্যে ঢুকছি না, সেটা আপনারা বুঝতেই পারছেন। আর একটা কথা, যে খুব প্রয়োজন না হলে আমি পশ্চিমী তাত্ত্বিকদের, যাতে আমি মজা করে বলছি সাহেবদের কথা বলবো না। আমার মনে হয় যে এটা আমি করতেও চাইছি না আজকাল, কারণ আমার মনে হয় যে আমাদের ছেলে মেয়েদের ওপরে 4 গুণ চাপ বৃদ্ধি পায় পশ্চিমের ছেলে মেয়েদের তুলনায়। যেহেতু পশ্চিমের ছেলে মেয়েদের আমাদের রেফারেন্সে পড়াশোনা করতে হয় না, কিন্তু আমাদের ছেলে মেয়েদের তাদের রেফারেন্সে পড়াশোনা করতে হয়, এটা কিছুটা আমার অস্বস্তির জায়গা। অতএব
আমি আপ্রাণ চেষ্টা করব ভারতীয় তাত্ত্বিকদের সাহায্য নেওয়ার। আমি বিদেশি তাত্ত্বিকদের সাহায্য প্রায় নেবই না, এবং যেহেতু এটা নিয়ে কোনো তাত্ত্বিক মডেল ছিল না, আমি বিনয়ের সঙ্গে বলতে চাইছি যে সেটা করার চেষ্টা করছি। আমি ধরেই নেব যে আমি একা নই, আমরা সবাই মিলেই সেটা করার চেষ্টা করছি। যেহেতু আপনাদের অভিজ্ঞতা আমি ধরে নেব নিশ্চয়ই তাই আমার চেয়ে অনেক বেশি, এবং এক্ষেত্রে অরিন্দমের স্মৃতি এবং অরিন্দমের অভিজ্ঞতা আমার খুবই কাজে লাগবে। এবং যেহেতু এটা স্মৃতি বক্তৃতা, সেই জন্য আমার মনে হয় হাফিজুলকে আমি বলেওছিলাম যে স্মৃতি বক্তৃতায় প্রশ্নোত্তর রাখাটা শোভন হবে না। পরে আমরা এইসব নিয়ে আবার নিশ্চয়ই আলোচনা করব। যদি এই প্রকল্পকে আপনারা গ্রহণ করেন তখন আমরা প্রশ্নোত্তরের মধ্যে নিশ্চয়ই যাব। এইটাই হচ্ছে আমার প্রাথমিক কথাবার্তা বা প্রথম অংশ যা আমি শেষ করলাম। এবার আমি আমার আলোচনার যে দ্বিতীয় অংশ সেই দিকে আমি আমার যাচ্ছি, এবং আমি বলেছি সেটা হচ্ছে এই যে নামকরণ ব্যাখ্যা, সেই নামকরণের ব্যাখ্যার মধ্যে আমি যাব। আমাদের এই যে বিষয়বস্তু, আমি সরি আমার শব্দটা ব্যবহার করার জন্য, আমাদের এই যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর তিনটে অংশ আছে। প্রথম অংশটা আপনাদের পক্ষে সহজবোধ্য, সেটা নিয়ে কথা বলার কিছু নেই, যে যে ক্ষুধার্ত ছেলে মেয়েরা, সেটা হয়তো আমাদের অনেকেরই যারা উপস্থিত আছে ব্যক্তি জীবনের অভিজ্ঞতা, অথবা আমাদের অভিজ্ঞতা যদি নাও থাকে, আমাদের চারিদিকে শিক্ষক হিসাবে বা যারা ছাত্রছাত্রী শুনছে বা অন্যরা শুনছেন তাদের চারিদিকের অভিজ্ঞতা সেটাই, যে ছেলেমেয়েরা ক্ষুধার্ত, একটা অংশের ছেলেমেয়েরা ক্ষুধার্ত। এটা স্বীকার করে নিতে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু এই যে নামকরণ, তার বাকি দুটো অংশ একটু ক্রিটিক্যাল নিশ্চয়ই। একটা হচ্ছে আত্মখাদ্যতন্ত্র, এই কথাটার মানে কি, আর আরেকটা হচ্ছে আমি তার সমাজতত্ত্ব তৈরি করব, তারই বা মানে কি। তাহলে আত্মখাদ্য গণতন্ত্র তার মানে কি, আমি সেটা নিয়ে কয়েকটা কথা এখন বলছি, আর তারপরে আমি বলবো সমাজতত্ত্ব তৈরি করব তার মানে সেটা আমি বলবো। তাহলে প্রথমে আত্মখাদক গণতন্ত্র। এই আত্মখাদক ফেজি PHAGOY শব্দটা অ্যানথ্রোপোলজিতে ইউজড হয়। এর ডিকশনারি মিনিং হচ্ছে যে, ইংরেজিটা বলছি তারপর আমি বাংলা করে দেবো, প্র্যাকটিস অফ ইটিং এ স্পেসিফাইড ফুড, বিশেষ ধরনের খাদ্য খাওয়ার অভ্যাস, এটাকে বলা হয় ফেজি PHAGOY। এটা অ্যানথ্রোপোলজিক্যাল টার্ম, সেখান থেকে আমি নিচ্ছি। তো যদি কেউ নিজেই নিজেকে আত্মসাৎ করে, খেয়ে ফেলে, তাহলে আমরা এই শব্দটা তৈরি করেছি অটোফ্যাজিক, এবং তার বাংলা আমরা তৈরি করেছি আত্মখাদক। এবং এইটা যেমন অ্যানথ্রোপোলজি থেকে এই অটোফ্যাজিক কনসেপ্টটা আমি নিয়েছি, তেমনি আমাদের যে পুরাণ সেখান থেকে আমি নিয়েছি যে ভস্মাসুরের যে গল্প, ব্রহ্মার বরে তিনি বর পেয়েছিলেন যে যার মাথায় হাত দেবেন তিনি ভস্ম হয়ে যাবেন। ঘটনাচক্রে সেই গল্প বলছি না, তিনি তার নিজের মাথায় ভস্মাসুর হাত দেন এবং তিনি ভস্ম হয়ে যান। আমি আসলে বলতে চাইছি যে, আমি এগুলো অ্যালেগরিক্যালি বলছি, বুঝতেই পারছেন, তার মানে হচ্ছে যে নিজেই নিজেকে নিঃশেষ করে গণতন্ত্র। এবং এই যে নিজেই নিজেকে গণতন্ত্র নিঃশেষ করে, আমার কাছে সেই নিঃশেষ করার পদ্ধতি আসলে দুটো। সেই দুটো পদ্ধতি এখন আপনাদেরকে আমি বলছি। এক, সেটা হচ্ছে এই, যদি কোনো ব্যবস্থায় কেউ না খেয়ে থাকে তখন সেই ব্যবস্থাটাকে সে প্রশ্ন করবেই, সেই ব্যবস্থাটা রাজনৈতিক প্রকৃতি, আদর্শগত প্রকৃতি যাই হোক না কেন। কারণ কোনো ব্যবস্থা তৈরি হয় তো কতগুলো শর্তে, কতগুলো প্রয়োজনে, কতগুলো ঐতিহাসিক পরিস্থিতিতে। তো সেই ব্যবস্থা যদি সেই ঐতিহাসিক পরিস্থিতি, প্রয়োজন, শর্ত পালন করতে না পারে, তাহলে সেই ব্যবস্থাকে মেনে চলার কোনো প্রয়োজন তখন ব্যক্তিদের আর থাকে না। আপনারা জানেন যে গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের দেশে যেমন লিবারাল ডেমোক্রেসি, উদারনৈতিক গণতন্ত্র চিরকাল ছিল না, এবং গণতান্ত্রিক ব্যবস্থা চিরকাল যখন ছিল না তখন থাকবেও না।
কোনো জিনিস চিরকাল থাকবে সেটা কল্পনা করা যায় না, কারণ সেটা মানুষের যে প্রকৃতিতত্ত্ব প্রকৃতি অর্থাৎ যুক্তিবোধ তার বাইরে। কারণ আমি আমার যুক্তি দিয়ে তো পাল্টাবই, এটাই হতো মানুষের সমাজের ইতিহাস। অতএব যে ছাত্র বা ছাত্রটি খেতে পাচ্ছে না তার মনে হতে পারে যে এই ব্যবস্থাটাকে আমি কেন মানব, যেহেতু এই ব্যবস্থা তার ঐতিহাসিকতা এবং শর্ত লঙ্ঘন করছে। গণতন্ত্র আর একভাবেও নিজেকে খেতে পারে বা নিঃশেষ করতে পারে, সেটা হচ্ছে এই যে কেউ খেতে পায় না তার মানে হচ্ছে কেউ খেতে পায়, এবং খেতে পাওয়াদের ভেতরে আবার অনেক ধরনের বিভাগ আছে। তার ফলে গণতন্ত্রের মধ্যে প্রতিনিয়ত দু ধরনের লড়াই চলতেই থাকে। যদি আপনার খেতে পাওয়া না পাওয়ার দিক থেকে ব্যাপারটাকে দেখেন, একটা হচ্ছে যারা খেতে পাচ্ছে না এবং যারা খেতে পাচ্ছে তাদের ভেতরে একটা যুদ্ধ থাকবে, এবং আর একটা হচ্ছে যারা খেতে পাচ্ছে, আওয়াজ হচ্ছে, মিউট করুন, এবং যারা খেতে পাচ্ছে তাদের ভেতরে যে বিভিন্ন রকম স্তরবিন্যাস স্তরবিভাগ তাদের ভেতরেও যুদ্ধ থাকবে, দু ধরনের যুদ্ধ থাকবে। যদি গণতন্ত্রের মধ্যে এই দু ধরনের যুদ্ধ থাকে তাহলে আমি এখানে আশিস নন্দী হচ্ছেন পলিটিক্যাল সাইকোলজিস্ট, পৃথিবীতে কমই আছেন, একদম বৃদ্ধ, দিল্লিতে আছেন। উনি বলছেন যে তাহলে যেটা হয় সেটা হচ্ছে গণতন্ত্রের ক্ষেত্রে যখন এই দু ধরনের যুদ্ধ চলতে থাকে তখন যেটা হয় সেটা হচ্ছে গণতন্ত্র দুদিক থেকে বিপর্যস্ত হয়। তার মানে গণতন্ত্রের দুটো দিকের কথা বলছেন, একটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাসপেক্ট অফ ডেমোক্রেসি and democracy as in its content, এটাকে আমি বাংলায় বলছি। কাঠামোগত দিক হচ্ছে গণতন্ত্রের, আমি ভোট দিই, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, ইলেকশন সিস্টেম, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এগুলো হচ্ছে স্ট্রাকচারাল অ্যাসপেক্ট, অ্যাডমিনিস্ট্রেশন, ব্যুরোক্রেসি, পুলিশ, মিলিটারি, স্ট্রাকচারাল অ্যাসপেক্ট অফ ডেমোক্রেসি। কিন্তু আমি ভেতরে ভেতরে সেই গণতান্ত্রিক মূল্যবোধটাকে পোষণ করি কিনা সেটা হচ্ছে রাজনৈতিক মনস্তাত্ত্বিকদের আলোচনার বিষয়, যেটাকে আশিস নন্দী বলবেন কন্টেন্ট, CONTENT, গণতন্ত্রটা তাৎপর্যের দিক থেকে আছে কিনা। যদিও আউটওয়ার্ডলি বাইরের দিক থেকে কাঠামোর দিক থেকে গণতন্ত্রটা কাজ করছে, কিন্তু গণতন্ত্রটা তাৎপর্যের দিক থেকে কাজ করছে কিনা। স্ট্রাকচারের দিক থেকে লিবারাল ডেমোক্রেসি আছে, কিন্তু যখন দাঙ্গা হয় আমরা বলবো কন্টেন্টের দিক থেকে লিবারাল ডেমোক্রেসি কাজ করছে না। আমি ছাত্রদের দিক থেকে উদাহরণ দিচ্ছি, যে ছাত্রটি খেতে পাচ্ছে না তার তো ভোটাধিকার আছে, তার মানে সে স্ট্রাকচারের দিক থেকে গণতান্ত্রিক অধিকার ভোগ করে, কিন্তু সে যখন ভোটটা দেয় তখন সে নিশ্চয়ই বিদ্রুপের হাসি আসে যে সে তো খেতে পাচ্ছে না। তার মানে কন্টেন্টের দিক থেকে তার ভেতরে সেই গণতান্ত্রিক ব্যবস্থাটার বিরুদ্ধে এক ধরনের উপহাস এবং ক্ষোভ আছে। এই যে ব্যাপারটা, এই মূলত শুধু স্ট্রাকচারের দিকে যখন বিশৃঙ্খলা আমরা বুঝতে পারি, কিন্তু যখন মনস্তত্ত্বের দিক থেকে বিশৃঙ্খলা তৈরি হয় সেটা আমরা খেয়াল করতে পারি না। মূলত এই মনস্তত্ত্বের দিক থেকে গণতন্ত্র যে দুর্বল হয়ে যায় ফ্রম দি স্ট্যান্ড পয়েন্ট অফ ইনার কন্টেন্ট, এটাকেই আমি বলছি আত্মখাদক গণতন্ত্র বা অটোফ্যাজিক ডেমোক্রেসি, যে শব্দটা তৈরি করার ক্ষেত্রে আমার সহযোগীরা সাহায্য করেছেন। আমি বলেছি যে আমার এই যে আলোচনার তার তিনটে পার্ট রয়েছে, দুটো বললাম, আর একটা হচ্ছে আমি বলেছি যে আমি সমাজতত্ত্ব নির্মাণ করব, এই আত্মখাদক গণতন্ত্রের সমাজতত্ত্ব নির্মাণ করব। এটার মানে আমি কয়েকটা কথায় ব্যাখ্যা করতে চাই। সমাজতত্ত্ব কি করে? সমাজতত্ত্ব সিম্পলি দুটো জিনিস করে। এক, আমাদের জীবনে যে হাজার হাজার আচরণ আছে, সেই আচরণ, বিহেভিয়ার প্যাটার্ন, সমাজতত্ত্বের টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলা হয় ইনস্টিটিউশনাল প্যাটার্নস, আমি সোজা কথায় বলছি আচরণ, বিহেভিয়ার প্যাটার্নস, সেগুলো নিয়ে সমাজতত্ত্ব, সোশিওলজি, এই যে সাব সোশ্যাল সায়েন্স, সেটা আলোচনা করে সোশিওলজি। সমাজতত্ত্ব আর একটা করে কি, সে এই যে বিহেভিয়ার প্যাটার্নস, সেই বিহেভিয়ার প্যাটার্নস গুলোর করেসপন্ডিং অর্গানাইজেশন তৈরি করে। এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। যেমন মায়ের স্নেহ, সেটা হচ্ছে আমাদের একটা বিহেভিয়ার প্যাটার্ন, আচরণ। সমাজতত্ত্ব আলোচনা করবে এটা নিয়ে, কিন্তু মায়ের স্নেহের তো একটা ক্ষেত্র থাকতে হবে, সেটা হচ্ছে ফ্যামিলি। অর্গানাইজেশনাল প্যাটার্ন
করেসপন্ডিং টু দ্যাট বিহেভিয়ার প্যাটার্ন পরিবার ব্যবস্থা, অতএব সমাজতত্ত্ব সেটা নিয়েও আলোচনা করবে। সমাজতত্ত্ব আসলে তাহলে আচরণ এবং আচরণের সঙ্গে তৈরি হওয়া সংগঠন নিয়ে আলোচনা করে। এবার যদি কোনো ছাত্রছাত্রীর খিদে পায় তাহলে সেই খিদে সংক্রান্ত তার একটা আলোচনা থাকবেই, এবং খিদে যদি তার পায় খিদের একটা আচরণ তার থাকবে, বিহেভিয়ার তার থাকবে, যেগুলো নিয়ে আমরা মূল অংশে আলোচনা করব। এবং সে দাবি করবে যে তার রেসপন্ডিং অর্গানাইজেশন সমাজ ব্যবস্থাতে থাকুক যে খিদেটাকে সেই সাংগঠনিক ব্যবস্থাটা মেটাতে পারবে। এইভাবে খিদের রাজনীতি এবং খিদের সমাজতত্ত্ব সমার্থক হয়ে যায়। আপনি খিদে এই যে সামাজিক অবস্থা তার একটা রাজনৈতিক ব্যাখ্যা তৈরি করতে হয়, এবং রাজনীতি খিদে নামক সামাজিক ব্যবস্থার উপর প্রভাব ফেলে তারও ব্যাখ্যা তৈরি করতে হয়। এইভাবে সোশিওলজি অফ পলিটিক্স, পলিটিক্যাল সোশিওলজি, এই সব মিলেমিশে একাকার হয় যখন আমরা ছাত্রছাত্রীদের খিদে নিয়ে আলোচনা করি। এই হচ্ছে সমাজতত্ত্ব। এটাই হচ্ছে খিদের সমাজতত্ত্ব শব্দটা আমি কেন ব্যবহার করেছি তার কারণ। এবারে আমি আমার মূল আলোচনার মধ্যে প্রবেশ করব, এবং সেটা স্বভাবতই একটু বিস্তৃত হবে। এবং আমি বলেছি যে সেখানে আমি খিদে, রাজনীতি এবং সমাজের মেলবন্ধনের চেষ্টা করব, এবং সেটা করতে গিয়ে আমি কয়েকটা নতুন কনসেপ্টের জন্ম দেব, এবং সেই কনসেপ্টের জন্ম দিতে গিয়ে আমাকে নতুন কয়েকটা শব্দেরও জন্ম দিতে হবে। আমি এইভাবে আলোচনাটা শুরু করছি। আমি বারবার বলবো না আপনাদের যে আমি মূল আলোচনা করছি, আমি বলে দেবো আপনাদের একটা সময় যে মূল আলোচনা শেষ হলো। আমি এইভাবে মূল আলোচনা শুরু করছি। সেটা হচ্ছে এই যে আমাদের ছেলেমেয়েরা যে খেতে পায় না সেটা আমাদের যে ব্যক্তিগতভাবে বেদনা দেয়, আমাকে আপনাকে আমাদের সবাইকেই দেয়। সমাজবিজ্ঞানের মূল কাজ কিন্তু বেদনার প্রকাশ নয়। শিল্প সাহিত্য যেভাবে সেটা করতে পারে সমাজবিজ্ঞানী সেটা করতে পারেন না। ব্যক্তিগত সেন্টিমেন্ট প্রদর্শন করাটা সমাজবিজ্ঞানীর কাজ নয়। সমাজবিজ্ঞানী সমস্যাটার প্রকৃতিটাকে বোঝার চেষ্টা করেন, এবং সমাজবিজ্ঞানী সমস্যাটার প্রকৃতি বুঝে সেই সমস্যাটার একটা তত্ত্ব তৈরি করার চেষ্টা করেন। আমি তত্ত্ব কাকে বলে সেটা নিয়ে যাচ্ছি না। আর তাহলে সমাজবিজ্ঞানী এক্ষেত্রে আমাদের প্রবলেম যেহেতু ছাত্রছাত্রীদের খিদে, ছাত্রছাত্রীদের খিদের কারণ অন্বেষণ করে খিদের তত্ত্বায়ন করবেন সমাজবিজ্ঞানী। সেই খিদেটার বেদনা তার ব্যক্তিগত পরিসরে থাকবে, কিন্তু সেটা তিনি সমাজবিজ্ঞানের ক্ষেত্রে আনবেন না। আমাদের মূল আলোচনাতে আমরা সেই জন্য ছাত্রছাত্রীদের খিদের তত্ত্বায়নই করব। সমাজবিজ্ঞানীদের কাছে ব্যাপারটা যে মুশকিল, ব্যক্তিগত সেন্টিমেন্টের জায়গা নয়, তার একটা দুটো উদাহরণ দিলে হয়তো আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন আমাদের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আমলাতান্ত্রিক পরিসংখ্যান অনুযায়ী, রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাদের দেশে অফিসিয়ালি দুর্ভিক্ষ নেই। এবং এটা স্বাভাবিক, এটা বটেও যে আমরা চারিদিকে ভৌগোলিক এলাকাতে একটা বিশাল এলাকা জুড়ে দুর্ভিক্ষ কখনো দেখছিও না। অথচ আমরা দেখছি, এটা ঘটনা বাস্তবে, আমাদের বহু ছাত্রছাত্রী না খেয়ে আছে। এটা তখন সমাজবিজ্ঞানীর কাছে প্রশ্ন হবে যে এত খাদ্য অথচ ছেলে মেয়ে দুর্ভিক্ষ নেই, অথচ ছেলে মেয়ে না খেয়ে থাকে কেন? তখন তার উত্তর সমাজবিজ্ঞানীকে খুঁজতে হবে। আমি আরেকটা সমস্যা বলছি, সমাজবিজ্ঞানী কিভাবে সমস্যাগুলোর সম্মুখীন হন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা তো ঠিকই যে আমাদের বহু ছেলে মেয়ে বাড়াবাড়ি রকমের খেতে পায়, তখন সেটা পরিসংখ্যান দিয়ে প্রমাণও করা যায়। তখন তো সমাজবিজ্ঞানী ভাববেন যে তাহলে এত ছেলে মেয়ে খেতে পাচ্ছে না, অথচ ছেলে মেয়েরা কেউ কেউ খেতেও তো পাচ্ছে। তখন তিনি দ্বন্দ্বে পড়েন, তখন তাকে সমস্যাটার সমাধান খুঁজতে হয়, তার মানে তত্ত্ব তৈরি করতে হয়। এই যে সমস্ত পরস্পর বিপরীত অবস্থাগুলো আছে, সেই অবস্থাগুলোর আসল উত্তর কি তাকে খুঁজতে হয়। সমাজবিজ্ঞানী যখন ছেলে মেয়েদের এই
খাদ্যের সমস্যাটা, না খেয়ে থাকার সমস্যাটার তত্ত্বায়ন করবেন, তখন যেটা হবে সেটা হচ্ছে সেই তত্ত্বায়ন করার জন্য তাকে পথ তৈরি করতে হবে, যাকে ইংরেজিতে আমরা বলি মেথডোলজি। যেমন আপনি বাড়ির বাইরে বেরিয়েছেন, আপনি কোনো না কোনো পথ ধরেই বাড়িতে ফিরবেন। দেখেছি আমার কোনো কোনো ছাত্রছাত্রী বলে তাদের গুরুদেবরা আকাশ পথে যাতায়াত করেন, হতে পারে, সেটাও একটা পথ হতে পারে, আমি জানি না হাউ ইট ইজ পসিবল। তাহলে একটা পথ দরকার। সমাজবিজ্ঞানী যখন কোনো একটা সমস্যা নিয়ে আলোচনা করবেন, এখানে ছেলে মেয়েদের না খেতে পাওয়াটাই সমস্যা, তখন সমাজবিজ্ঞানী একটা প্রথমে পথ তৈরি করবেন নিজের মতো করে। সেই পথ ধরে তিনি এগোবেন এবং পথ ধরে এগিয়ে তিনি তত্ত্ব তৈরি করবেন এবং তত্ত্ব তৈরি করে তিনি বলবেন ব্যাপারটা আসলে এইটা। এই যে সমাজবিজ্ঞানের পথ তৈরি করা, সেটাকে আমরা সমাজবিজ্ঞানের ভাষায় বলি মেথডোলজি বিল্ডিং, বা পদ্ধতিগত, বাংলায় বলছি পদ্ধতিগত কার্যক্রম নির্মাণ, বা পথ বা পদ্ধতিগত কার্যক্রম নির্মাণ। অতএব আপনারা বুঝতেই পারছেন, আপনি যখন নিছক পরিসংখ্যানের ভিত্তিতে ব্যাপারটাকে বুঝতে চাইবেন, তাতে কিন্তু ব্যাপারটা হবে মিসলিডিং। পরিসংখ্যান নিজে সমাজবিজ্ঞান কখনোই নয়। পরিসংখ্যান সমাজবিজ্ঞান তৈরি করার ক্ষেত্রে এক অঞ্জলি জল হতে পারে, তার বেশি সে আসলে কিছু নয়। বরঞ্চ পরিসংখ্যানের অন্য বিপদ হচ্ছে যে পরিসংখ্যান ভয়াবহ রকম মিথ্যাচারণও করতে পারে, আপনাকে মিসলিড করতে পারে, খিদে নিয়েই মিসলিড করে। ভারতবর্ষ সেই ঘটনা ঘটছে। পরিসংখ্যানের পদ্ধতিটা আসলে সমাজবিজ্ঞানের পদ্ধতি নয়। সমাজবিজ্ঞান তার পদ্ধতি নির্মাণের ক্ষেত্রে পরিসংখ্যানকে ব্যবহার করতে পারে মাত্র। আমার কাছে পরিসংখ্যান আদৌ নয়, পরিসংখ্যানের পরোক্ষ ব্যবহার আমি করতেও পারি। আমাদের ইন্টেলেকচুয়াল যে প্র্যাকটিস, এখানে সেটা ছোটবেলা থেকে শিখিয়ে দেওয়া হয়। আমি প্রাথমিক কিছু পরিসংখ্যান যে ব্যবহার করব না তা নয়, সেটা করব বটে, খুবই অল্পই করব। কিন্তু আমার কাছে সমাজবিজ্ঞানের যে মেথডোলজি বা পথ, সেটা অবশ্যই হতে হবে দর্শনগত, ফিলোসফিক্যাল, অর্থাৎ জ্ঞান তত্ত্বগত, এপিস্টেমোলজিক্যাল। এপিস্টেমোলজি শব্দটা আমি ব্যবহার করছি না, এপিস্টেমোলজি হচ্ছে দর্শনের একটা অংশ। দর্শনী শব্দটার সাথে ছেলে মেয়েরা পরিচিত। আমার কাছে পথ হতে হবে দার্শনিক। এখন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এই যে দার্শনিক পথ এই ব্যাপারটা সম্বন্ধে, অতএব দার্শনিক পথ এই ব্যাপারটা সম্বন্ধে আমাকে একটু কথা বলতে হবে। এইটা আমি বলবো গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের সাহায্য নিয়ে। আপনারা গায়ত্রীর নাম জানেন, কলম্বিয়া ইউনিভার্সিটি প্রফেসর, সেটা সর্বোচ্চ পদ, 78 বছর বয়স, গোটা পৃথিবী জুড়ে যুদ্ধ করে যাচ্ছেন। গায়ত্রীর যে পথ, সেটার ওর যে ইংরাজিটা আমি বলছি, তারপর আমি বাংলা করে দেব, সেটা উনি ছাত্রছাত্রীদের নিয়ে, শিক্ষা নিয়ে, অতএব তার ভেতরে এই খাওয়া না খাওয়ার ব্যাপারটাও আসে ছেলে মেয়েদের। শিক্ষা নিয়েই সেই পথ, শিক্ষা নিয়ে আলোচনার পথের কথা বলছেন। ওর মূল ইংরাজিটা আমি বলছি, হাউ টু কনফ্রন্ট, CONFRONT, সম্মুখীন হওয়া, হাউ টু কনফ্রন্ট অ্যান্ড চেঞ্জ desires, 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 how to confront and change desires. আমাদের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা, সেই ইচ্ছা বা আকাঙ্ক্ষার সম্মুখীন আমরা কিভাবে হই, মানে ছেলেমেয়েরা তাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষার সম্মুখীন কি করে হয়, তাকে কি করে কনফ্রন্ট করে, কনফ্রন্টের সঠিক বাংলা আসলে নেই, এবং সেই ছেলেমেয়েরা কি করে তাদের ইচ্ছার সম্মুখীন হয়, আর প্রয়োজনে সেটাকে কি করে তারা পরিবর্তন করতে পারে, হাউ টু চেঞ্জ ইট। তাহলে কিভাবে আমরা আমাদের ইচ্ছার সম্মুখীন হব, এখানে ছেলে মেয়েদের কথাই আমি বলছি, এবং কিভাবে প্রয়োজনে তারা তার পরিবর্তন ঘটাবে, এটাই হচ্ছে পথ। গায়ত্রীর কাছে এটা হচ্ছে পথ। গায়ত্রীর ছাত্রছাত্রীদের জন্য এই কথাটা বলছেন, যে ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষুধার্ত ছেলে মেয়েরাও পড়ে। তাহলে ছেলে মেয়েরা কিভাবে তাদের যে ইচ্ছা, সেই ইচ্ছাকে বুঝবে, সম্মুখীন হওয়া মানে বোঝা, এবং কিভাবে সেই ইচ্ছার সাথে তাদের ইন্টারাকশন ঘটবে, তার মানে তারা কিভাবে সেটাকে উল্টাবে পাল্টাবে, এটা নিয়ে আলোচনা করাটাই হচ্ছে পথ। এটা গায়ত্রী বলবেন। এটাকে আমি দার্শনিক পথ বলছি কেন? কারণ এর ভেতরে প্রধান যে শব্দটা,
সেটা হচ্ছে ডিজায়ার্স বা ইচ্ছা। এবং ইচ্ছা এটা একটা দার্শনিক কনসেপ্ট। ইচ্ছা সেটা একটা দার্শনিক। ইচ্ছা কাকে বলে? ইচ্ছা মানে কি? ইচ্ছা কি? ইচ্ছা কিভাবে মোটিভেটেড হয়? ইচ্ছা কিভাবে চলে যায়? দর্শনের একটা বিরাট দিগন্ত আছে ইচ্ছার ধারণা নিয়ে। এটাকে সেই জন্য আমি বলছি দর্শনগত মেথডোলজি। শিক্ষক বা ছাত্রছাত্রীরা আজকে আমরা যে সমস্যা নিয়ে আলোচনা করছি সেটার জন্য অন্য মেথডোলজি তৈরি করতে পারেন, কিন্তু আমরা যে মেথডোলজি তৈরি করি না কেন, এটা ঘটনা যে ছাত্রছাত্রীদের যখন তারা ছাত্রছাত্রী তখন তাদের ইচ্ছা হয় কিছু করার, তারা ইচ্ছাকে কনফ্রন্ট করে, ইচ্ছাকে তারা চেঞ্জ করে। ইচ্ছা এই শব্দটাকে আমি আরেকটু এবার আপনাদের জন্য ব্যাখ্যা করব। সেটা হচ্ছে এই, যদি ধরুন আমরা ইচ্ছার পথ গ্রহণ করি আজকের এই আলোচনাটাকে বোঝার জন্য, এবং আজকের এই আলোচনাতে আমি ইচ্ছার পথই গ্রহণ করলাম, সেটা আপনাদের আমি জানালাম, গায়ত্রীকেই অনুসরণ করে আমি ইচ্ছার পথ গ্রহণ করলাম। আমি এখানে আরো অনেক দার্শনিকের কথাও বলতে পারতাম যারা ইচ্ছার পথের কথা বলছেন। আই থিঙ্ক রবীন্দ্রনাথ তাই, তার কথা আমি সব শেষেও বলবো। যদি ইচ্ছার পথ আমরা অনুসরণ করি ছেলে মেয়েদের প্রসঙ্গে, ছাত্রছাত্রীদের প্রসঙ্গে, তাদের ক্ষুধার প্রসঙ্গে, তাহলে আমি ছাত্রছাত্রীদের মোট দুটো ভাগে বিভক্ত করব। একদল ছাত্রছাত্রী যাদের ইচ্ছা হয় খেতে, তাদের যেহেতু প্রচুর খিদে পায় কিন্তু তাদের খাবার থাকে না, এই হচ্ছে একদল ছাত্রছাত্রী। আর একদল ছাত্রছাত্রী যাদের খেতে নিশ্চয়ই ইচ্ছা হয় কিন্তু তাদের খিদে আসলে থাকে না, কারণ তাদের প্রচুর খাবার আছে, অ্যাভেলেবল ফুড আছে, প্রচুর খাবার আছে। অতএব দুদল ছাত্রছাত্রীদের খেতে ইচ্ছা হয় নিশ্চয়ই, কিন্তু একদলের খাবার নেই, তাদের ইচ্ছার যা প্রকৃতি, আর এক দলের খাবার আছে, তাদের ইচ্ছার প্রকৃতি অতএব সম্পূর্ণভাবে আলাদা। আমি বলেছিলাম যে আমি সামান্য পরিসংখ্যানের সাহায্য নেব, অতএব এইখানে আমি সেই সামান্য পরিসংখ্যানের সাহায্য গ্রহণ করছি, কারণ আমাদের আলোচনার যে অভ্যাস, সেখানে পরিসংখ্যানের পদ্ধতি গ্রহণ করার অভ্যাসটা প্রায় সংস্কারের মতো দাঁড়িয়ে গেছে। আমি সামান্য একটু ব্যবহার করছি। ভারতবর্ষে নিয়োজিত যে শ্রম তার 10% হচ্ছে অর্গানাইজড সেক্টরে, মানে সংগঠিত ক্ষেত্রে, এবং নিয়োজিত শ্রম মানে যে শ্রম বাজারে খাটছে, নিয়োজিত শ্রম আমরা তাকেই বলছি। 10% হচ্ছে অর্গানাইজ সেক্টর। অর্গানাইজ সেক্টর মানে যাদের রেগুলার ইনকাম আছে। আমরা শিক্ষক যেমন প্রতি মাসে ইনকাম আছে, লাস্ট 5 মাস ধরে আমার কোনো কাজ নেই, দিব্যি আছি। তো আর বাকি যে 90%, সেই 90% বাজারে আছে, শ্রমের বাজারে, কিন্তু আনঅর্গানাইজড, তারা সংগঠিত নয়, তাদের আসলে কোনো সংগঠন নেই, তাদের আসলে কোনো রেগুলার সোর্স অফ ইনকাম নেই, বড় অনিশ্চিত জীবন। সংগঠিত অসংগঠিত শ্রম নিয়ে আমি এখানে আলোচনা করছি না, আমি পরিসংখ্যানের কথাটা বলবো বলে এটা আমি বললাম। এর অনেক সোর্স রয়েছে, ভারত সরকার, বেসরকারি সোর্স ইত্যাদি। যেহেতু পলিটিক্যাল সায়েন্সের ছেলে মেয়েরা এই সেমিনারটি আয়োজন করেছে, যদিও এটা অন্য সাবজেক্টের মাস্টারমশাইরা শুনছেন বা অন্যান্য সমাজের অন্যান্য ব্যক্তিরাও শুনছেন, তবুও আমি একটি গ্রন্থের উল্লেখ করছি যারা পৃথিবী বিখ্যাত পলিটিক্যাল সায়েন্টিস্ট, ভারতের পলিটিক্যাল ইকোনমি নিয়ে গবেষণার অন্যতম পথিকৃৎ। তারা হচ্ছেন রুডলফ দম্পতি, মার্কিন যুক্তরাষ্ট্রে 1915 এবং 1916 সালে তারা মারাও গেছেন। 50 বছর ধরে তারা গবেষণা করেন, লয়েড রুডলফ এবং সুসান রুডলফ। এই রুডলফ দম্পতির একটি পৃথিবী বিখ্যাত গ্রন্থ হচ্ছে 1987-এ এটি বেরোয়, ইন পারসুট অফ লক্ষ্মী। লক্ষ্মী মানে লক্ষ্মী ঠাকুর। ইন পারসুট অফ লক্ষ্মী এর একটা সাবটাইটেল আছে, দ্য পলিটিক্যাল ইকোনমি অফ ইন্ডিয়ান স্টেট, দ্য পলিটিক্যাল ইকোনমি অফ ইন্ডিয়ান স্টেট, ইউনিভার্সিটি অফ চিকাগো প্রেস। লক্ষ্মীর সন্ধানে, এই হচ্ছে বই 87-এ, তার মানে পলিটিক্যাল ইকোনমি, আপনারা বুঝতেই পারছেন। তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, যে এইখানে
রুডলফ দম্পতি এই 10% যে অর্গানাইজ সেক্টর খুব পরিষ্কার করে এখানেই রুডলফ দম্পতি দেখান। এখন অবশ্যই এই পরিসংখ্যানটার খুব একটা মানে নেই, এই কারণে যে 87-এর পরে বরঞ্চ ভারতবর্ষে লিবারালাইজেশন হয়েছে ইকোনমি, তার ফলে অর্গানাইজ সেক্টরে শ্রম অনেক কমে গেছে, শ্রমিক সংখ্যা কমে গেছে, এবং করোনা তো সেই পরিস্থিতিকে আরো ভয়াবহ করেছে। যদি সেটা আমি 8% ধরি, তাহলে এখন 92% অনঅর্গানাইজ সেক্টরে বাজারে নিয়োজিত শ্রম এবং 8% বাজারে নিয়োজিত শ্রম হচ্ছে অর্গানাইজ সেক্টরে। কিন্তু রুডলফ দম্পতির প্রতি রুডলফদের নিয়ে আলাদা আলোচনা করতে হয়। 50 বছর ধরে তাদের ভিউজ পাল্টেছে। 2015 সালে যখন তারা বেঁচে আছেন তখন তাদের ভিউজ অ্যাবসলিউটলি পাল্টে গেছে, সেটা সম্পূর্ণ অন্য একটা প্রসঙ্গ, সেটা নিয়ে আজকে আমি যেতে পারছি না। কিন্তু এই যে সাহেবদের বক্তব্য, আমি বলেছি সাহেবদের বক্তব্য, সাহেব শব্দটা একটু মজা করে ব্যবহার করছি, আমি খুব একটা ব্যবহার করতে চাই না, এই কারণে যে একটা সমাজ ব্যবস্থার যে গলি খুঁজি, যে অসংখ্য ছোট ছোট আলো এবং ছোট ছোট অন্ধকার, সেটা তাদের চোখে পড়ে না, আমাদেরও পড়তো না যদি আমরা ইংল্যান্ডের কোন একটা বিষয় নিয়ে গবেষণা করতাম। তার ফলে যেটা হয় সেটা হচ্ছে এই যে যেটা হয়, আমি সেটা বলছি, সেটা হচ্ছে এই যে আমাকে কাইন্ডলি একটু পারমিট করুন, আমি জিনিসটা একটু বুঝে নিই। তার মানে আমি যেটা বলতে চাইছি, আমি পরিসংখ্যানটাকে আমি একটু সাজিয়ে নিলাম। তাহলে এই যে লয়েড দম্পতি বলছেন, লয়েড রুডলফ এবং সুসান রুডলফ এই যে বলছেন যে 10% এবং 90%, তাহলে যেটা আমি বলতে চাইছি সেই পরিসংখ্যান, যে এই 10%-এর মধ্যে থেকে সেই ছেলে মেয়েরা আসে যারা খেতে পায়, এবং যারা খিদে পেলেও খেতে পায় না, তাহলে তারা ওই 90 বা 92% থেকে আসে যারা অসংগঠিত সেক্টরে কাজ করে। কেমন? এবং এইটা ভারতবর্ষে কিন্তু ঐতিহ্যে ছিল না, এটা কিন্তু কলোনিয়ালিজমের প্রভাব। কারণ ভারতবর্ষে তো এরকম অর্গানাইজ সেক্টরের শ্রম ব্যবস্থাটাই ছিল না। আমি ভারতবর্ষে শ্রম বাজারের চরিত্র নিয়ে আলোচনা করতে এখানে আসিনি, আমি বললাম রুডলফদের গবেষণা অন্য আলোচনার বিষয়। ভারতবর্ষে আমি এবার যেটা বলতে চাইছি যে 10% থেকে খেতে পাওয়া ছেলেমেয়েরা আসে, 90% থেকে ছেলেমেয়েরা আসে, খেতে না পাওয়া ছেলেমেয়েরা আসে। এই যে আমি বলছি, এটা কিন্তু ভারতবর্ষের নতুন, এটা আমি বলতে চাইছি। কলোনিয়ালিজমের ফলশ্রুতি, বিদ্যাসাগরের জীবন তার উদাহরণ, সেই গল্প আপনারা জানেন, আমি সেই গল্পের মধ্যে এখন যাচ্ছি না। কেমন? কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এখন এই অ্যাট প্রেজেন্ট কত বিদ্যাসাগরের সময়ও কত বিদ্যাসাগর না খেয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন, বিদ্যাসাগর যারা হতে পারতেন। এখন কত বিদ্যাসাগর না খেয়ে বিদায় নিচ্ছে, পৃথিবী থেকে না নিলেও ঠিকানা বিহীন হয়ে যাচ্ছে, এবং ভবিষ্যতেও কত বিদ্যাসাগরের সেটা হবে, সেটা হচ্ছে আলোচনার বিষয়। আমি যেটা বলছিলাম যে বিদেশি সাহেবদের আলোচনার যেটা সমস্যা, এবার আমি ওই জায়গাটাতে চলে যাচ্ছি আবার, যেটা ইংল্যান্ড নিয়ে আলোচনা করলে আমারও সমস্যা হতো, আপনারও সমস্যা হতো, যে কোনো একটা সমাজের যে গলি খুঁজি, লাইটস অ্যান্ড ডার্ক এরিয়াস, সবটা কিন্তু বিদেশিদের বোঝা সম্ভব হয় না, রুডলফদেরও সম্ভব হয়নি। আমি দুটো শব্দ এখানে ব্যবহার করব যেটা রুডলফরা জানতেন না, যদিও তাদের বইয়ের নাম হচ্ছে ইন পারসুট অফ লক্ষ্মী, লক্ষ্মীর সন্ধানে। সেই দুটি শব্দ হচ্ছে লক্ষ্মী ছেলে এবং লক্ষ্মী ছাড়া, সেও হয় ছেলে বা মেয়ে। লক্ষ্মী ছেলে মানে লক্ষ্মী ছেলে মেয়ে, লক্ষ্মী ছাড়া সেও ছেলে মেয়ে। আমাদের সমাজের এই যে গলিঘুচি, যেটা কলোনিয়ালিজম বানালো, আমি বলছি যেটা ঐতিহ্যে ছিল না, সেই প্রি কলোনিয়াল বাজারের শ্রম নিয়ে আমি আলোচনা এখানে যদিও করতে পারছি না। তো যেটা রুডলফরা বুঝতে পারেন না সেটা হচ্ছে এই, বিদেশিরা বুঝতে পারেন না সেটা হচ্ছে এই, যে আমরা ধরে নিই যে খেতে পাওয়া ছেলেরা লক্ষ্মী, অথবা উল্টোটা, এটাকে রিভার্স করে দিন, লক্ষ্মী ছেলেরাই খেতে পায়, আমরা অনেক সময় ধরে নিই। এবং আমরা তার ফলে এটাও ধরি যে যারা খেতে পায় না তারা লক্ষ্মী ছাড়া, তার মানে লক্ষ্মী ছাড়ারা খেতে পায় না। এবং এর বেস্ট এক্সাম্পল হচ্ছেন
বিদ্যাসাগরের বেস্ট এক্সাম্পল হচ্ছে বিদ্যাসাগরের বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় প্রথম ভাগে গোপাল এবং রাখালের কথা আছে এবং দ্বিতীয় ভাগে আছে ভুবনের কথা। সেখানে আশ্চর্য, বিদ্যাসাগর বলছেন যে গোপাল খুবই ভালো ছিল, সেটা আপনারা জানেন, বাবা মাকে মানে অত্যন্ত পড়াশোনায় সে খুবই ভালো, পড়াশোনার ব্যাপারে বিদ্যাসাগরের খুব ইন্টারেস্ট আছে, উনি বারবার বলছেন গোপাল পড়াশোনায় ভালো। কিন্তু একটা কথা বলছেন স্পেসিফিক্যালি, সে যাহাই পায় সে তাহাই খায়, যা পায় তাই খায়। তার মানে ধরে নিতে হবে যে গোপাল লক্ষ্মী ছেলে, পড়াশোনাতেও লক্ষ্মী, কিন্তু সে খেতে পায়। কিন্তু রাখাল লক্ষ্মী ছেলে নয়, সে খাতে পায় কি পায় না বিদ্যাসাগর উজ্জ্ব রাখছেন। আমরা ধরে নেব উজ্জ্ব রাখছেন এই কারণে যে তার কাছে এটা খুব পরিষ্কার, এই লক্ষ্মী ছাড়া ছেলেটি যে শৃঙ্খলা মানে না এবং যে শাস্তিযোগ্য অপরাধ করে, পড়াশোনা করে না, সে আসলে খেতেও পায় না। এবং বর্ণপরিচয়ের দ্বিতীয় ভাগে ভুবনের ব্যাপারটা আরো ভয়ঙ্কর জায়গায় নিয়ে গেছেন বিদ্যাসাগর। তার মনে হচ্ছে যে তিনি ভুবন এত দুষ্টু যে তার প্রাণদণ্ডের ব্যবস্থা করেছেন সেখানে বিদ্যাসাগর, এবং সেটার আগে আবার সে তার মাসির কান কামড়ে নিচ্ছে। ভুবনও কি খেতে পেত? নিশ্চয়ই সেই তার কোনো উল্লেখ সেখানে নেই। লক্ষ্মী ছাড়া ইকুয়াল টু খেতে না পাওয়া, এই ইকুয়েশনটা আমার মনে হয় যে আমরা ভুবনের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারি। এই ট্র্যাডিশন ভারতবর্ষে কিন্তু এখনো চলছে। আমি বলেছি সবশেষে রবীন্দ্রনাথের কথা বলবো। রবীন্দ্রনাথ কিন্তু এর চূড়ান্ত বিরোধিতা করেছিলেন। তার প্রবন্ধ আমি পড়তে বলবো, এই সময় আমি আর নামগুলো বলছি না, কদিন আগে আমি একটি সেমিনারে সেই নামগুলো বলেছি। রবীন্দ্রনাথ বলছেন আমাদের দেশে এখন গোপালের দরকার নেই, আমাদের দেশে এখন রাখালের দরকার আছে। এটা উনি বলছেন। কেন রাখালের দরকার আছেন, আমি যখন রবীন্দ্রনাথ নিয়ে কথা বলবো আমি তখন সেই কথাটার মধ্যে যাব। এবং আমাদের যারা মিডিয়া ব্যবসায়ী এবং যারা কর্পোরেট ব্যবসায়ী, তারা যেহেতু মনে করে যে এই লক্ষ্মী ছাড়া যারা খেতে পায় না সেখানে পুঁজি বিনিয়োগ করা বাজার অর্থনীতির নিয়ম অনুযায়ী লাভজনক হবে না, অতএব তারা সেখানে পুঁজি বিনিয়োগ করে না। অথচ গোপাল যারা খেতে পায় তাদের জন্য মিডিয়া এবং বাজার অর্থনীতি পুঁজি বিনিয়োগ করে, এবং তাদের জন্য বাজার অর্থনীতি ও মিডিয়া খুবই চিন্তাগ্রস্ত, মেডিকেল সায়েন্সও চিন্তাগ্রস্ত, তাদের আরো পুষ্টির ব্যবস্থা কিভাবে করা যায়। আমি এই প্রসঙ্গে ছেলে মেয়েদের একটি গ্রন্থ অবশ্যই সংগ্রহ করে পড়তে বলবো, আমার কাছে পাশেই আছে, একটু পরে আমি বইটার থেকে একটি কার্টুনও দেখাবো। শিবাজী বন্দ্যোপাধ্যায়, লিখে রাখতে পারো ছেলে মেয়েরা, গোপাল রাখাল দ্বন্দ্ব সমাস, এর একটা সাব হেডিং আছে উপনিবেশবাদ ও বাংলা শিশু সাহিত্য। উপনিবেশবাদ ও বাংলা শিশু সাহিত্য, এর পাবলিশার হচ্ছে কারিগর। এই আলোচনা থেকে এবারে আমি পরের যে পয়েন্টে যাব সেটা হচ্ছে মনোযোগের সমাজতত্ত্ব। মনোযোগের সমাজতত্ত্ব, আমি মনোযোগের সমাজতত্ত্বতে এই কথা বলার পরে যাচ্ছি কেন, সেই প্রশ্নের উত্তর আমি প্রথমে আপনাদের দিয়ে দিতে চাই। সেটা হচ্ছে এই, গোপাল বা রাখাল যে খেতে পায় বা যে খেতে পায় না, তাদের প্রত্যেকের জন্য রাষ্ট্রীয় শিক্ষানীতি তো আলাদা আলাদা হয় না, তাদের সামাজিক চরিত্র স্তরবিন্যাস যদিও আলাদা। তার মানে আমাদের যে ছেলে মেয়েরা, এখন যে ছেলে মেয়েরা যে শুনছে যারা বা যারা শুনছে না, তারা তাদের মধ্যে কেউ খেতে পায় না কেউ, এই যে সামাজিক স্তরবিন্যাস সেটা না মেনে নির্বিশেষে রাষ্ট্র কিন্তু একটা, যাকে আমরা ইংরেজিতে বলি মেটা ন্যারেটিভ থিওরাইজেশন, বা আমরা অনেক সময় বলি সোজা কথায় মেগা ন্যারেটিভ থিওরাইজেশন, যেটাকে আমি বাংলায় বলতে পারি সার্বজনিক ব্যবস্থা তৈরি করে, অবস্থা নিরপেক্ষভাবে সার্বজনিক ব্যবস্থা তৈরি করে। একই সিলেবাস, একই পরীক্ষা, একই প্রশ্নপত্র, একই পরীক্ষক, একই শিক্ষক, একই প্রশাসনিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার এই যে মেটা ন্যারেটিভ কন্ডিশন, মেটা ন্যারেটিভ থিওরাইজেশন, সবাইকেই একটা সার্বজনীন ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দেওয়া, যদিও তাদের সামাজিক অবস্থাটা অ্যাবসলিউটলি আলাদা, এবং সেই জন্য ওই সার্বজনিক ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় বলে সামাজিক অবস্থা নিরপেক্ষভাবে প্রত্যেককেই রাষ্ট্র বলতে বাধ্য হয়, বা আমরা শিক্ষকরা সেটা বলিও যে তোমরা সবাই মনোযোগী হও। আমরা এটা বুঝছি না যে
তার যে সামাজিক অবস্থান সেখান থেকে সে মনোযোগী হবে কিনা। অতএব শিক্ষক হিসাবে আসলে আমাদের যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে আমার একটা মেটা ন্যারেটিভ ট্রেনিং রয়েছে, তার ভিত্তিতে আমি দাবি করতে থাকি প্রত্যেক ছাত্রই মনোযোগী হবে, ছাত্রী মনোযোগী হবে এবং সে শৃঙ্খলা মানবে, সে রেজাল্ট ভালো করবে, সে পড়াশোনা করবে ইত্যাদি ইত্যাদি, সেটা আমরা মনে করতে থাকি। কেমন এই যে মনোযোগের একটা মেটা ন্যারেটিভ কনসেপচুয়ালাইজেশন, সবাই মনোযোগী হবে, এই যে শিক্ষা ব্যবস্থার দাবি, এই দাবিটা বিদ্যাসাগরের ছিল। আবার সেই জন্যই তিনি বলেছেন যে রাখাল খুব বাজে ছেলে, গোপাল খুব ভালো ছেলে, যেহেতু তিনি মনে করেন রাখালের তো মনোযোগী হওয়া উচিত ছিল। বিদ্যাসাগর কেন এটা করছেন তার উত্তর আছে। আমি বিদ্যাসাগর নিয়ে এখানে আলোচনা করতে পারছি না, লাস্ট 2 বছর ধরে বিদ্যাসাগর নিয়েই পড়াশোনা করছিলাম আসলে। তো বিদ্যাসাগর এর এই যে, আমি এটাকে ত্রুটি বলবো না, বিদ্যাসাগর এই যে সবাইকে মনোযোগী হতে বলবেন, এটাকে আমি তার ত্রুটি কিন্তু বলছি না, কারণ বিদ্যাসাগর তো একটা পরিস্থিতি পরিবেশের মধ্যে কাজটা করছেন। কারণ বিদ্যাসাগর তো নিশ্চয়ই শুধুমাত্র দয়াসাগর নন, তিনি তো একটি সরকারি চাকরিও করেন এবং সেই কলোনিয়ালিজম তার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ধরন তৈরি করার ক্ষেত্রে বিদ্যাসাগরকে তো ব্যবহারও করে এবং তখন সেই কলোনিয়ালিজম দাবি করতে থাকে তার কাছে খিদে অখিদেটা সমস্যা নয়, তার কাছে সমস্যাটা হচ্ছে শৃঙ্খলাপূর্ণ নাগরিক তৈরি করা, গোপাল তৈরি করা, যে গোপাল আসলে হবে একজন ক্লার্ক, যে ক্লার্ক হবে শান্তশিষ্ট, মেবি লেজ বিশিষ্ট হতে পারে, কয়েকটা টাকা মাইনা পাবে, সে খেতে পাবে। এইটা বিদ্যাসাগরের প্ল্যানিং, এটা আমরা বুঝতে পারি কারণ এর পেছনে রয়েছে কলোনিয়ালিজমের একটা ভিন্ন প্রকল্প। আমি যেটার মধ্যে এখন যেতে পারবো না, কিন্তু আমার কাছে যেটা বিস্ময়কর সেটা হচ্ছে আমি একজন শিক্ষক বা আমরা আমাদের মধ্যে অনেকেই বা অধিকাংশ শিক্ষকই এটা মনে করেন যে সবাই মনোযোগী হবে ইরেসপেক্টিভ অফ দেয়ার সোশ্যাল স্ট্র্যাটা, তাদের সামাজিক স্তরবিন্যাস নির্বিশেষে সবাই মনোযোগী হবে। আমি বলেছি যে আমি আপনাদেরকে 3 জন ছাত্রছাত্রীর উদাহরণ দেব। আমি এবারে একটি ছাত্রের উদাহরণ আপনাদের কাছে, একটি ছাত্র এবং একটি ছাত্রীর উদাহরণ এবার আপনাদের কাছে আমি নিয়ে আসবো। আমি তাদের ঘটনাটা দ্রুত বলে যাব আপনাদের কাছে। ঘটনা বলে আবেগপ্রবণ হওয়াটা সমাজ বিজ্ঞানী, আমি বিজ্ঞানী নই, সমাজ বিজ্ঞানের কাজ নয়, কিন্তু সেটাকে আমি উদাহরণ হিসাবে নিয়ে আসছি। আমি বলেছি যেহেতু আমি উদাহরণ দেব আপনাদের। আমার এই ছাত্রটি হোস্টেলে থাকতো, 2 বার সে খাবার পায় হোস্টেলে, আমি ওদের কাছে শুনে হচ্ছি, সকাল 10টায় এবং রাত 9টায়, মধ্যেখানে তার আর কোনো খাবার নেই, মধ্যেখানে তার কোনো খাবার নেই। 2টো থেকে তার অবস্থাটা অত্যন্ত খারাপ হয়ে যেত। আমি বারবার এই শব্দটা ব্যবহার করব, 2টো 9টা মানে যে 7 ঘন্টার যে টাইম গ্যাপ, 10টায় খেয়েছে, 2টোর থেকে তার প্রচন্ড খিদে পাচ্ছে, 2টো থেকে 9টা অবধি তার কোনো খাবার নেই। 2টো থেকে ক্লাসের মধ্যে অবস্থাটা ক্রমশ খারাপ হতে শুরু করে এই ছেলে মেয়েদের। রাত 7টার সময় অবস্থাটা একেবারে অসহনীয় হয়ে পড়ে এবং আমি এটাকে এই সব বাংলা শব্দ ব্যবহার তৈরি করছি সার্বকৌণিক অবস্থা, অল ইনক্লুসিভ, সার্বকৌণিক অবস্থা। তার মানে হচ্ছে চারিদিকে সে খাবার দেখতে চায় কিন্তু চারিদিকে সে বই দেখে এবং সে খাবার খেতে চায় কিন্তু আমরা দাবি করি সে বই পড়ুক, অর্থাৎ আসলে এবার সে বাধ্য হয়ে বই পড়তেও যায় কিন্তু বই না। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার যাচ্ছে, শোনা যাচ্ছে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার বলতে শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ ওকে। তো সে এইটা হচ্ছে তার, তখন 9টার সময় যখন সে খেতে পায় তখন তার স্নায়ু শিথিল হয়ে গেছে, যুদ্ধ করেছে যেহেতু 7 ঘন্টায়, এবং তার ঘুম পায়। এই ছাত্রটি 24 ঘন্টাকে যদি আপনি একটা একক হিসাবে দেখেন, ইউনিট, তাহলে দেখবেন এই এককটার ভেতরে 2টো জিনিসের মধ্যে সে সবসময় দোদুল্যমান। একটা, তার খিদে পাচ্ছে ও খিদে মিটছে, এক, যখন তার খিদে পাচ্ছে তখন তার নিজেকে মনে হচ্ছে সাব হিউম্যান, তার কোনো হিউম্যান রাইটস নেই, এবং যখন সে খিদেটা মিটছে তখন তার মনে হচ্ছে তার যে অধিকার
সেই অধিকারটা, মানব অধিকারটা তার ফিরে এলো। যে ছেলে মেয়েরা খেতে পায় না তাদের যে 24 ঘন্টা, সেই 24 ঘন্টার তত্ত্বায়ন হচ্ছে আসলে এইটাই। কিন্তু এখানে আর একটা প্রশ্ন তৈরি হয়, সেই প্রশ্নটা হচ্ছে এই যে সে যে হোস্টেলে দুবেলা খেত, তার মানে হোস্টেলে তাকে টাকা দিতে হতো, সেই টাকা সে কোথা থেকে পেত? আমি এবার এই প্রশ্নটার উত্তর সংক্ষেপে আপনাদের কাছে দেব। তার বাড়িতে দুজন, মানে সে এবং তার মা, বিধবা মা, তার বাড়ি যদি বাড়ি বলেন তো বাড়ি, সেটা হচ্ছে কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইল মাইল জমি, কি করে আমি জানি না, সেটা প্রাচীর দেওয়া, তার বাইরে দরমা এবং প্লাস্টিক দিয়ে তার একটা তথাকথিত ঘর, যেখানে লাইট নেই, জল নেই, টয়লেট নেই। তার মা ওই পাঁচিলের বাইরে বুনো শাক মাইল মাইল জুড়ে সেটা সংগ্রহ করতেন এবং কল্যাণীর বাজারে বিক্রি করতেন। মা এখন আর নেই, পরে বলছি, বিক্রি করতেন, এটা দিয়ে সংসার চলতো। আর এই ছেলেটি যেটা করতো সেটা হচ্ছে ছোটবেলা থেকে 12 অব্দি সে এটাই করেছে, মাথায় করে গোবর কুড়াতো, এবং ওর ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওর মুখ, চোখ, গোটা মুখ দিয়ে গোবর গড়িয়ে গড়িয়ে পড়ছে। এটা সে বাড়িতে নিয়ে আসতো এবং তার মা গোবর দিতেন, এবং সে হয়তো দু একটা টিউশনিও করতো। এই টাকাটা সংগৃহীত হতো। তার হোস্টেল জীবনের প্রথমে এই টাকাটা দিয়ে চলে, কিন্তু যখন এই অর্থটা শেষ হয়ে যায় তখন ওর অজান্তে তার মা যেটা শুরু করেন সেটা হচ্ছে নিজে না খেয়ে থেকে তাকে অর্থ জোগানো, এটা তিনি শুরু করেন। এবং তার পরিণতি হিসাবে যেটা হয়, এই খবরটা যখন সে জানতে পারে তখন সে একটি কাজ নেয়। সেই কাজটা হচ্ছে বিকেল 5টা থেকে 8টা অবধি একটি কন্ট্রাক্টরের অধীনে হাইড্রেনের পাঁক পরিষ্কার করা। এই কাজের অভিজ্ঞতা তো তার ছোটবেলা থেকে ছিলই। কিন্তু মা যে ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছেন, সেই দুর্বলতার পরিণতি হিসাবে বডিতে তার অক্সিজেন কমে যায়, হিমোগ্লোবিন কমে যায়। একদিন হার্ট অ্যাটাক করে। পাশের বস্তির একটি শিশু এসে দেখে মা মৃত অবস্থায় পড়ে আছেন। খবরটা সে 2 দিন পরে পায় এবং সে বাড়ি ফেরে, এবং বাড়ি ফিরে পরের দিন সে তার বাড়িতে এরকম কোনো ব্যবস্থা নেই যে দড়ি দিয়ে ঝুলে পড়বে। সে পাশের একটি গাছে ঝুলে পড়ে এবং ভোরবেলা সেই শিশুটি দেখে যে সে আত্মহত্যা করেছে। একটি গান সে গাইতো, আমার মনে আছে, রবীন্দ্রনাথের, সন্ধ্যা হলো গো মা। সন্ধ্যা হলো গো মা, সন্ধ্যা হলো বুকে ধরো, অচল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো। এই গানটি সে গাইতো এবং সেই স্নিগ্ধতার শরিক সে হলো এবং সে চলে গেল পৃথিবী থেকে। আমি এটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, ছাত্রটি মনোযোগী হতে পারেনি, এটার মানে আমি বুঝতে পারি। খাবার যদি না জোটে তাহলে সে মনোযোগী কি করে হবে? এটাকে আমি একটা বলছি চক্রাকার ঘূর্ণন, চেন রিয়াকশন, তার বাংলা আমি করছি চক্রাকার ঘূর্ণন বিটুইন মাদার অ্যান্ড সন। এই চক্রাকার ঘূর্ণনটা চলতে থাকে, কিন্তু এর বিপরীতে যে 10% ছেলে মেয়ে খেতে পায়, তারা কি মনোযোগী হতে পেরেছে? যারা খেতে পায়, আমি মনে করি তাদের তো আমরা মনোযোগী ভাবি, কিন্তু আমি মনে করি মনোযোগ আর তারা ঠিক মনোযোগটা তাদের কাছে একটা ভোকেশন বা জীবিকা। তারা কিন্তু স্থৈর্যের দিক থেকে মনোযোগী নয়। তাহলে মনোযোগ এবং স্থৈর্য এর একটা সম্পর্ক আছে। এটা নিয়ে আমি একটা দুটো কথা আপনাদের বলবো, রবীন্দ্রনাথের কাছ থেকে নিচ্ছি এবং প্রবাল দাশগুপ্তের কাছ থেকে নিচ্ছি। আপনার ধৈর্য আছে, আপনি সিটে বসে আছেন, এটা আপনার বাইরের অবয়ব। স্থৈর্য হচ্ছে আপনার একটা মানসিক অবয়ব। যে ছেলে মেয়েরা খেতে পায়, যাদেরকে মাস্টারমশাইরা বলছে ও মনোযোগী ছাত্র এবং রেজাল্ট ভালো করে, তার ওই যে মনোযোগ, সেটাকে আমরা বলতে পারি ধৈর্য। আমি যাকে বলছি ভোকেশন বা জীবিকা, রবীন্দ্রনাথ বলবেন বা আধুনিক ভারতীয় দার্শনিকরা এটাকে স্থৈর্য বলবেন না, যা একটা ছাত্রের দরকার। আসলে সে এক অর্থে মনোযোগী নয় যে খেতে পায়, কিন্তু তার অন্য কতগুলো সুবিধাও আছে। সেই সুবিধাটা হচ্ছে এই যে সে শিক্ষকের কৃপা দৃষ্টি পাবে,
সে শিক্ষা প্রশাসনের কৃপাদৃষ্টি পাবে, সে আমলাতন্ত্রের কৃপাদৃষ্টি পাবে, সে যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যোগাযোগ তৈরি করার পদ্ধতি জানবে, কিভাবে তাকে নিয়ন্ত্রণ করতে হয় জানবে, এবং সবচেয়ে যেটা ভয়ঙ্কর, সে নৈতিকতা এবং অনৈতিকতার মধ্যে, আবার বলছি, নৈতিকতা এবং অনৈতিকতার মধ্যে সে লুকোচুরি খেলতেও জানবে বা জানে। কিন্তু সমাজের চোখে সে খুবই ইচ্ছুক, সমাজের চোখে সে খুবই চিন্তক, সমাজের চোখে সে মনোযোগী, যেটার অধিকাংশই আমি ঠিক মনে করি না। এবং এটার মধ্যে থেকেই আসলে অধিকাংশ ক্ষেত্রে শিক্ষকরা তৈরি হন, এই অংশ থেকেই আমলারা তৈরি হন, সংগঠিত ক্ষেত্রে যারা আছেন তারা তৈরি হন, আরো অনেকেই তৈরি হন, আমি সাহস করে সেসব কথা সবসময় বলতে পারছি না। এরা খেতে পান, এরা খেতে পাবেন, এদের মধ্যে থেকেই বংশ পরম্পরাক্রমে খেতে পাওয়ার তরুণ তরুণী ছাত্রছাত্রীরা আসবে। এবং এটাকেও আমি একটা বলছি চক্রাকার ঘূর্ণন, আর এক ধরনের চক্রাকার ঘূর্ণন, যা চেন রিয়াকশনের বাংলা, আমি এটা করছি। এইবারে আমি আমার ওই আসল কথাটাতে আসছি। আমি গণতন্ত্রের এই অংশটার নাম বলছি, ছেলে মেয়েদের আমি, যদি তারা মনে করে যে লিখবে তাহলে লিখে রাখতে পারে, গণতন্ত্রের এই অংশটার নাম আমি বলছি অলিগার্কিক ডেমোক্রেসি। আমি কনসেপ্টটা তৈরি করছি এবং আমি সবাই মিলে আমরা শব্দগুলো তৈরি করছি, করেছি, অনেক দিন ধরে যুদ্ধ করেছি। অলিগার্কিক ডেমোক্রেসি, অলিগার্কিক ডেমোক্রেসিকে আমার ছাত্র যে শুনছে এখন, আমার সহকর্মী সৈকত, সে বলল যে বাংলাদেশের বাংলা করা হয়েছে, আমার এটা পছন্দ হয়েছে বলে এই বাংলাটা আমি ব্যবহার করছি, চক্রতান্ত্রিক গণতন্ত্র। একটা চক্র তৈরি হয়েছে গণতন্ত্রের, চক্রতান্ত্রিক গণতন্ত্র, অলিগার্কিক ডেমোক্রেসি। অরিন্দমের স্মৃতিতে আজকের এই আলোচনা, অরিন্দমের যুদ্ধটাই ছিল আসলে আমাদের বুঝতে হবে এই অলিগার্কিক ডেমোক্রেসির বিরুদ্ধে, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। এবং আশ্চর্য, এই যে চক্রতান্ত্রিক গণতন্ত্র, সেই চক্রতান্ত্রিক গণতন্ত্র, অলিগার্কিক ডেমোক্রেসি কিন্তু একটা লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যেই কাজ করছে, আমাদের কনস্টিটিউশনাল সেটআপের মধ্যেই কাজ করছে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমার ছাত্রটি তাহলে সমাজের চোখে ফালতু হয়ে গেল। এই ফালতু আমি মার্জিনালাইজেশনের বাংলা করছি। আপনারা জানেন যে আমরা সবসময় মার্জিনালাইজেশনের শিকার। আমি পরিবারের ভেতরে, এটা শুধু ধর্মীয় বিভেদের ব্যাপার না, পরিবারের ভেতরে আমি মার্জিনাল হয়ে যেতে পারি, একা হয়ে যেতে পারি, আমি পাড়াতে মার্জিনাল হয়ে যেতে পারি, আমি আমার ক্লাসে মার্জিনাল হতে পারি, বন্ধুদের ভেতরে মার্জিনাল হয়ে যেতে পারি, ক্লাসের ছেলে মেয়েদের দেখি মার্জিনালাইজেশন। আমার ছাত্রটি ফালতু বা মার্জিনাল হয়ে গেল, সমাজ তাকে ফালতু মনে করলো, সে মনোযোগী হতে পারলো না। এটার মানে আমি বুঝতে পারি সম্ভব ছিল না। কিন্তু আমার কাছে যেটা প্রধান প্রশ্ন, এবার আমি যে প্রশ্নটার মধ্যে যাব, সেই প্রশ্নটা হচ্ছে এই যে আমার এই ছাত্রটি ইচ্ছুক হতে পারলো না কেন, এবং আমার এই ছাত্রটি চিন্তক হতে পারলো না কেন, তার ইচ্ছা হলো না কেন বেঁচে থাকার, এবং তার চিন্তা হলো না কেন বেঁচে থাকার প্রক্রিয়া তৈরি করার, যেটা তো সে ছোটবেলা থেকে প্র্যাকটিসের মধ্যে ছিলই। এটা হচ্ছে আমার বেসিক কোশ্চেন। এবং আমি একটি ছাত্রীর খাতার থেকে একটি উদ্ধৃতি দেবো। ছাত্রীরা তো খাতাতে বিভিন্ন রকম জিনিস লেখে, আমরা হাসাহাসি করি, কিন্তু এই উদ্ধৃতিটা সোশিওলজিক্যালি আমাকে কয়েকদিন নিদ্রাহীন করে দিয়েছিল, বিমূঢ় করে দিয়েছিল। আমি সেটা পড়ছি, আপনাদের কাছে পড়ছি যে এই ছাত্রীটিও কিভাবে অমনোযোগী হয়ে গেছে, কিভাবে আমার ওই ছাত্রটির মতো সে আর চিন্তক থাকেনি, সে ইচ্ছুক থাকেনি। আমি তার উদ্ধৃতিটা পড়ছি ওই পরীক্ষার খাতা থেকে। আমি কেন পড়বো বলতে পারেন? আবার বলছি, আমি কেন পড়বো বলতে পারেন? জিজ্ঞাসার চিহ্ন। আমার কি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অধ্যাপকের সঙ্গে বিয়ে হবে? জিজ্ঞাসার চিহ্ন। সেই তো মায়ের মতো গোবর কুড়াতে হবে, মানে বিয়ে হলে যেটা করতে হবে, দাড়ি, ক্ষমা করবেন। এটা হচ্ছে তার যে চিঠিটা। আপনারা বুঝতেই পারছেন, ওই যে আমি বলছি চক্রতান্ত্রিক গণতন্ত্র বা অলিগার্কিক ডেমোক্রেসি, সে যে মডেল বানিয়েছে, সেই মডেলে সুপাত্র বা সুপাত্রীরও মডেল আছে। এই মডেল, তার মানে সে মনোযোগী হতে পারেনি, বুঝতেই পারছি, নাহলে এইসব কথা খাতায় লিখতো না। কিন্তু সে তার মতো করে ইচ্ছুক এবং চিন্তক হতে পারেনি। ওই মডেল, যে মডেল বানিয়েছে, সেই মডেল অনুযায়ী তার তখন চিন্তা হয়েছে, সে
ভালো পাত্রী হতে পারবে না। এ হচ্ছে ব্যাপারটা। এই যে কিন্তু তার ভেতরে তো ক্ষমতা ছিল, কারণ সে তো লাস্টে ক্ষমা চেয়েছে মাস্টারমশাইয়ের কাছে। মানে ক্ষমা চাওয়াটা তো মানুষের শ্রেষ্ঠতম ঐশ্বর্যের মধ্যে একটা। তার মানে সে ঐশ্বর্যবান ছিল, তার মানে প্রকৃতি তাকে চিন্তা করার ক্ষমতা দিয়েছিল, কিন্তু সে হারিয়ে গেছে। এই যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমার ছাত্রটি বা এই যে ছাত্রী যাকে আমি চিনি না হারিয়ে যায়, এবার আমি ছাত্রদের লিখতে বলবো, মানে যদি তুমি লিখে রাখতে চাও, আমি সেটাকে আর এক ধরনের গণতন্ত্র বলছি। আমি তার নাম দিচ্ছি এক্সোডাস ডেমোক্রেসি। এক্সোডাস, EXODUS, এক্সোডাস ডেমোক্রেসি। আমি প্রথমে এর বাংলা করেছিলাম বিলীয়মান গণতন্ত্র, পরে ভাষাতত্ত্ব নিয়ে যারা আলোচনা করেন তাদের সাথে আলোচনা করে দেখলাম যে এইটা হয়তো কোনো বাংলায় যথেষ্ট ভালো আমাদের কাছে এখনো পর্যন্ত হয়নি। নিষ্ক্রমণ গণতন্ত্র বা বহির্গমন গণতন্ত্র। এক্সিট মানে বেরিয়ে যাওয়া, সেখান থেকে এক্সোডাস নিষ্ক্রমণ গণতন্ত্র বা বহির্গমন গণতন্ত্র। কনসেপ্টটা আমি নিয়েছি ওল্ড টেস্টামেন্টের 2nd চ্যাপ্টারে, যেখানে মোজেস তার শিষ্যদের নিয়ে মিশর থেকে পার্মানেন্টলি বর্তমান যে প্যালেস্টাইন বা লেবানন প্যালেস্টাইন ইসরায়েল সেই এলাকায় চলে গেলেন। সেটাকে বলা হয়েছে এক্সোডাস, এক্সোডাস ডেমোক্রেসি। যারা পার্মানেন্টলি গণতান্ত্রিক ব্যবস্থা থেকে চলে গেল বিলীয়মান হয়ে, বিলীয়মান আমি শব্দটা বিলীয়মান মানে এখনো বিলুপ্ত হয়নি, কিন্তু এ তো নিষ্ক্রমণই হয়ে গেছে, এ তো বহির্গমনই হয়ে গেছে। এ হচ্ছে ব্যাপার। এইবারে অতএব আমি যেটা করব, ইচ্ছা ও চিন্তার সমাজ ব্যবস্থা নিয়ে আমি দু একটা কথা এবার আপনাদের কাছে বলতে চাই। ইচ্ছা এবং চিন্তার একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে। সমাজ বিজ্ঞানে মানে দর্শনে সেটাকে বলে অন্টোলজিক্যাল রিলেশন। আমি অন্টোলজি নিয়ে এখানে কথা বলবো না, অন্টোলজি হচ্ছে দর্শনের একটা শাখা। এর বাংলা আমরা করেছি অস্তিবাদ, অন্টোলজি, ONTOLOGY। মানে আমি যে আছি, আমার ব্যক্তি হিসেবে যে অস্তিত্ব, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট, এর মানে কি, এই হচ্ছে অন্টোলজির বিষয়। আমার ইচ্ছা আছে বেঁচে থাকার, আরো পরিষ্কার করে বলছি, কিন্তু তার ফলে চিন্তা করতে হয় আমাকে বা হবে আমাকে কিভাবে সেই ইচ্ছাকে আমি বাস্তবায়িত করব। এটাই হচ্ছে অন্টোলজি বা অস্তিবাদের বিষয়। এটা আসলে একটা প্রাকৃতিক গুণ। জানি না অন্য প্রজাতির আছে কিনা, কিন্তু হোমোস্যাপিয়েন্স নামক যে প্রজাতি, তার এই গুণটা আছে। তার ব্রেন ফাংশনিংটাই তো এরকম যে সে ইচ্ছা করতে পারে, সে ইচ্ছা করতে পারে, সে চিন্তা করতে পারে। বরঞ্চ আমি বলবো, যত খিদে বাড়ে মনোযোগ কমে, কিন্তু ইচ্ছা ও চিন্তা তো বাড়ারই কথা। এই কারণে বাড়ার কথা যে আমি তো তখন সেই খিদের চিন্তা থেকে নিজেকে কি করে মুক্ত করব, সেই চিন্তা তো আমাকে করতে হবে। তবে খিদের চোটে মনোযোগ চলে যায়, কিন্তু ইচ্ছা ও চিন্তা তখনও কাজ করতে পারে। আমার এই ছাত্রটি বা ওই ছাত্রীটি যাকে আমি চিনি না, যার উদ্ধৃতি দিলাম, তার মনোযোগ থাকলো না বুঝি, কিন্তু তার চিন্তা ইচ্ছা থাকলো না। এইটা আমার কাছে একটা অনন্ত রহস্য। আপাতভাবে দুটো কারণ থাকতে পারে, আপনারা বিশ্লেষণ করবেন সেই প্রশ্ন আপনাদের দিকে। দুটো কারণ থাকতে পারে যে দুর্ভিক্ষ যখন গণ চেহারা নেয় 1350 যে মন্বন্ত 1943, তখন এটা হতে পারে যে আমার চিন্তা থাকবে না, আমার আর ইচ্ছা থাকবে না। আমরা দেখেছি 1350 মন্বন্তরে জয়নুল আবিদিনের ছবিতেও সেটা আছে, মানে পেইন্টিং এ, যে মা কিভাবে সন্তানের হাত চেপে ধরে নিজে খেয়ে সন্তানকে ফেলে চলে যাচ্ছে। দুর্ভিক্ষ যদি অফিসিয়াল না হয়, তাহলে আমি এই দুর্ভিক্ষকে, যদি এটা এখন থেকে থাকে, আমি এই দুর্ভিক্ষকে বলবো সামাজিক অর্থে দুর্ভিক্ষ। যেমন ফেমিন ইন ইটস সোশ্যাল সেন্স, সামাজিক অর্থে দুর্ভিক্ষ, নট ইন ইটস ইকোনমিক সেন্স। অথবা এটা হতে পারে যে ইচ্ছা ও চিন্তা কাজ করলো না, যে বেঁচে থাকার জন্য ন্যূনতম আর যেটুকু দরকার সে তার কিছুই চেয়ার জোগাড় করতে পারেনি। আমি বলেছি সমাজতত্ত্বের বিষয় হচ্ছে আমাদের আচরণ নিয়ে আলোচনা করা এবং আচরণের করেসপন্ডিং অর্গানাইজেশন নিয়ে আলোচনা করা। তার লাইট নেই, জল নেই, ফ্যান ছেড়ে দিন, তার খাবার নেই, সেটা তো আমি বারবার বলছি। তার কোনো যোগাযোগ নেই, তার কোনো কর্তৃত্ব নেই, তার কথা কোনো কেউ শোনে না, সে মার্জিনাল হয়ে গেছে, সে ফালতু হয়ে গেছে, তার আর ইচ্ছা
চলে গেছে, মেবি এটা হতে পারে। কেমন? কিন্তু যেটা অবশ্যই হবে সেটা হচ্ছে এই যে ইচ্ছা এবং চিন্তা যখন সমাজ থেকে চলে যাবে, যেমন ওদের গেল, তখন সমাজের একটা ভয়ঙ্কর ক্ষতি হবে। কারণ ইচ্ছা ও চিন্তা বিনিময়ের জন্য তো আর টাকা লাগে না, এটা তো একটা মানসিক ভাব। তখন যেটা হবে সেটা হচ্ছে সৃজনশীলতার অভাব সমাজ ব্যবস্থার মধ্যে দেখা দেবে, সেটা ব্যাপ্ত হবে, সেটা ছড়িয়ে যাবে, এবং সেই ক্ষত, সেই দুর্ভিক্ষ এখন ভয়ঙ্করভাবে দেখা দিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। কেমন? কিন্তু তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এর মধ্যেও কিন্তু কিছু ছেলে মেয়ে আছে যারা ইচ্ছুক এবং চিন্তক, সেই উদাহরণ আপনারা পাবেন। কিছু ছেলে মেয়ে আছে ইচ্ছুক এবং চিন্তক। কেমন? এবং সেটা তার মানে হয় নাকি? নিশ্চয়ই হয়। আমি এরও একটা উদাহরণ আপনাদের কাছে দেব, যে ইচ্ছুক চিন্তক হয় খিদের এই অমানবিক পরিস্থিতির মধ্যে। সে একটি ছাত্রী, আমি অন্য ধরনের উদাহরণ দিচ্ছি, মিক্সড উদাহরণ দিলে আপনাদের, বিভিন্ন ক্ষেত্রে উদাহরণ দিলে আপনাদের সুবিধা হবে বুঝতে। সে ছাত্রী, সে ছাত্র নয়, সে হোস্টেলে থাকে না, সে বাড়িতে থাকে। আগের উদাহরণ দুটো ওরা দুজনেই ছিল গ্রামীণ ব্যাকগ্রাউন্ড। এ শহরে থাকে, হোস্টেলে থাকে না, বাড়িতে থাকে, শহরের বাড়ি। এবং তার বাবা মুচির কাজ করেন এবং তার অনাহারে দিন কাটে। কারণ যেহেতু লিবারালাইজেশন, ট্র্যাডিশনাল যে জীবিকাগুলো সেগুলোকে প্রায় বন্ধ করে দিয়েছে। আমার জানা আছে একজন মেকানিক্যাল ওয়ার্ড, যেটা আমরা আগে পড়তাম, তার একজন বিখ্যাত কর্মী কিভাবে না খেয়ে মারা গেলেন, চাকরিটা চলে গেল, যেহেতু আমরা মেকানিক্যাল ওয়ার্ড যা আমরা পড়তাম, দম দেওয়া ঘড়ি যা আমরা পড়তাম, সেটা আমরা এখন ব্যবহার করি না। তোর বাবার রোজগারটা প্রায় থাকলোই না। আমাদের এখন যে অভ্যাস হয়েছে, যারা আমরা কিনতে পারি, তারা আমরা মুচির কাছে গিয়ে জুতোটা কমই সারাই। নয় ঔদারনৈতিকতা তার অনাহারকে ডেকে আনলো, এটা আমি বুঝি। এবং আর একটা জিনিস, সে যেখানে থাকে সেখানে হচ্ছে ওই শহরের যে মূল নিকাশি নালা, তার পাশের একটা বস্তিতে, সেই নিকাশি নালার ওপরেই দখল করে জায়গায় সে থাকে। তার ফলে তার কন্টামিনেটেড ওয়াটার। কিন্তু তার চেয়ে যেটা বড় কথা, আপনার নগরায়নের সমাজতত্ত্ব বলে সমাজতত্ত্বের একটা শাখা আছে, সেটা নিয়ে আমি কথা বলতে পারছি না, শুধু একটা কথা বলছি, আপনারা জেনে রাখবেন যে এ শহরের মধ্যেখানে থাকলো না কেন? এ কেন ওই নিকাশি নালার পাশে জায়গা দখল করে তাকে একটা দরমার বেড়া দিয়ে ঘর বানাতে হলো ওর বাবাকে? কারণ শহরের সমাজতত্ত্ব এটা দেখিয়েছে যে একটা নিউক্লিয়াস থাকে শহরের, যে বিন্যাস, সেখানে পাওয়ার যাদের হাতে তারা সেখানে থাকেন, তার চারিদিকে আর একটা বৃত্ত থাকে, তার নিচে যারা পাওয়ার হোল্ড করছেন, তার চারিদিকে তারপরে আবার আর একটা বৃত্ত থাকে, সেই তার নিচে যারা পাওয়ার হোল্ড করছেন, এইভাবে বৃত্ত তৈরি হয়। এটা হচ্ছে শহরের ভৌগোলিক বিন্যাস, বাড়িঘরের বিন্যাস, পাড়ার বিন্যাস, এভাবে হতে থাকে। সব শেষে তারাই থাকে যাদের কোনো ক্ষমতা নেই, যারা ক্ষমতার অধীনে আছে। এটাই হচ্ছে কারণ যে সেই ওই কন্টামিনেটেড ওয়াটার যুক্ত একটি এলাকাতে সে থাকে, এবং তার ফলে তার লিভারটা সম্পূর্ণই নষ্ট হয়। এবং সম্পূর্ণ নষ্ট হয় মানে এখন অনেকটা রিভাইভ করেছে সে, সেটা আমি পরে বলছি। পাচনতন্ত্র নষ্ট হয়। এবং যখন 19 বছর বয়সে সে আমার ছাত্রী হিসাবে আসে, তখন তার হিমোগ্লোবিন হচ্ছে 6 যখন সে আসে, এবং পুরো সময় জুড়েই তাকে হাতের কাজ করতে হয়। এবং বাড়ির অন্যের সংস্থানের জন্য, যেহেতু তার মধ্যে একটা শিল্পী সত্তা ছিল, সে আঁকতো, বিভিন্ন প্যান্ডেলে আঁকতো, তার জন্য একটু টাকা পেত। এবং তার প্রধান কাজ ছিল বাঁশ থেকে কঞ্চি কেটে সেটা দিয়ে শিল্পদ্রব্য তৈরি করা। আমি একটা শিল্পদ্রব্য আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে একটা দুর্গা। আপনারা দেখুন, সে বাঁশের কঞ্চি কেটে একটা দুর্গা বানিয়েছে। পেছনটা হচ্ছে একটা বাঁশ, এটা বাঁশের কঞ্চি, নিচে অসুর আছে। এ প্রসঙ্গে সে একজনের নামও বলেছিল, আমি মজা করে, আমি নামটা বলছি না। এটা তার 20 বছর, সেকেন্ড ইয়ারে যখন পড়ছে, তার দেওয়া উপহার। তো এইটা সে করতো তার ওই সংসারটা চালানোর জন্য, এইটা সে করতো। কিন্তু তার ফলে যেটা হয় সেটা হচ্ছে বাঁশের কঞ্চি তার দুটো হাতে ঢুকে যায়, এবং সবসময় হতো উজিং অফ ব্লাড অ্যান্ড পাস, মানে রক্ত পড়ছে এবং পাস জমছে, পুঁজ জমছে, এই ঘটনা তার ঘটতো। ভয়াবহ অভিজ্ঞতা হতো যখন সে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যেত, যখন শিক্ষক ক্লাসে আসছেন না,
কারণ মফস্বলের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমস্যাটাই হচ্ছে তারা মনে করেন যে কলকাতাটাই হচ্ছে তাদের আসল ক্ষেত্র, তারা এখানে অন্যের সংস্থানের জন্য এসছেন, এটা তারা ভুলে যান। অধিকাংশ ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতে থাকে। এই অভিজ্ঞতাটা তার হতো ওই হাত নিয়ে সে যখন ক্লাসে যেত, এবং প্রথম নোটটা যখন সে আমাকে দেখায়, যেহেতু আমরা চেষ্টা করছিলাম যাতে তাকে প্রাইভেট টিউটরের পাল্লায় পড়তে না হয়, সেটা 35 পাতার। তারপরে আমি তাকে বলি 5 পাতার নোট করতে হবে, তখন সে 18 পাতার নোট করে আনলো, বলবো স্যার আমি আর পারছি না। তারপরে তাকে আবার 5 পাতা করতে বললাম, সে 10 পাতার নোট করে আনলো, তারপরের দিন সে 8 পাতার নোট করে আনলো, তারপরের দিন সে 5 পাতার নোট করে আনলো। এই মেয়েটি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় এবং এমএতেও ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়। তারপরে সে অধ্যাপিকা হয় এবং সে অধ্যাপিকার কাজটা ছেড়ে দেয়। এই মেয়েটির তত্ত্ব নিয়েই আমি এরপরে কথা বলবো। অধ্যাপিকার কাজটা সে ছেড়ে দেয় এবং সে ভারতবর্ষের একটি বিখ্যাত মেট্রোপলিটন শহর, এই কথা সে শুনছে আজকে, মেট্রোপলিটন শহর, সেখানে সে ওয়ার্কশপ বানায় এবং তার ওই ছোটবেলার পজিশনে যে ছেলে মেয়েরা ছিল তাদেরকে সে সংগ্রহ করে, সেখানে সে কাজ দেয় এবং তার হস্তশিল্পের বাজার এখন গোটা পৃথিবীময়। ভারতবর্ষে বরঞ্চ তার হস্তশিল্পের দ্রব্য খুঁজে পাওয়াটা মুশকিল হবে যদি আমরা ডিমান্ড করি। সে সেখানে চলে যায়। অতএব এইবার আমি যেটা বলবো যে এই যে অবস্থা, যে এর মধ্যেও তাহলে কেউ ইচ্ছুক এবং চিন্তক হতে পারলো, অধিকাংশই পারে না, কেউ পারলো। তাহলে প্রশ্নটা হচ্ছে চক্রতান্ত্রিক গণতন্ত্র, যাকে আমি বলছি অলিগার্কিক ডেমোক্রেসি, সে একে কিভাবে নেবে? আপনারা বুঝতেই পারছেন তাদের তাহলে যে এরিয়া, সেই এরিয়াতে হাত দিচ্ছে। অতএব চক্রতান্ত্রিক গণতন্ত্রের সঙ্গে ওই 2-4 জন যে ইচ্ছুক এবং চিন্তক, তার একটা বিরোধ হবে। স্পেস নিয়ে, দখল নিয়ে একটা বিরোধ হবে এবং সেই বিরোধ প্রতিনিয়ত চলছেও। এবং আপনারা জানেন যে এদেরকে বাঁচানোর জন্য গোটা পৃথিবী জুড়ে ইন্টালেকচুয়ালদের মধ্যে অ্যাক্টিভিটি রয়েছে, ইন্টালেকচুয়াল অ্যাক্টিভিজম। আমি মনে করি তিনিই প্রকৃত শিক্ষক, যিনি পড়াশোনার সাথে এই কাজগুলোর মধ্যে নিজেকে যুক্ত রাখতে পারেন। অমর্ত্য সেন হতে পারেন, জাদ রেজ হতে পারেন, আপনারা অনেক উদাহরণ জানেন, অমিত বাহাদুরি হতে পারেন, মেধা পাটেকার হতে পারেন, চমস্কি হতে পারেন, গায়ত্রী চক্রবর্তী, স্পিকবাল হোক, এরা লড়াই করতে পারেন। কিন্তু আমার খুব সন্দেহ হয়, এদের কথা আমি এই কারণে বলছি, এই লড়াইয়ে তাঁরা কতদিন জিতবেন, আদৌ জিততে পারবেন কিনা। কারণ ইতিহাসের এই শিক্ষা যে যারা এই ইচ্ছুক এবং চিন্তক হন এবং ইচ্ছুক ও চিন্তকদের জন্য যারা লড়াই করেন, তারা হয়তো বহুকাল পরে ইতিহাসের বহুভাবে ইতিহাসে তারা স্থান করে নেন। যেমন যীশু খ্রিস্টকে তাৎক্ষণিকভাবে ফেলা হয়েছিল, এখন যীশু খ্রিস্ট স্থান করে নিয়েছেন, কিন্তু তাৎক্ষণিকভাবে তাদের স্থান থাকে না। এবং আমার নিশ্চিতভাবে আমি জানি যে এদের স্থান কোথায়, যাদের নাম আমি বললাম আপনারা বুঝতেই পারছেন। ইচ্ছুক এবং চিন্তকদের বাঁচানোর জন্য এই লড়াইয়ে আসলে ইতিহাসে তাৎক্ষণিকভাবে জয়লাভ করে এই উদাহরণ বড় কম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যেটা আমি বলবো সেটা হচ্ছে এই যে এটাই গৌরী লঙ্কেশ, এটাই একজন নাট্যকর্মীকে হত্যা করা বা জেলে ঢুকিয়ে দেওয়া। এবং আমার সবসময় যেটা মনে হয় যে ইন্টালেকচুয়াল অ্যাক্টিভিজম জেলে বন্দী হয়ে যায়, এবং আমার কাছে অরিন্দম হচ্ছে একজন ইন্টালেকচুয়াল অ্যাক্টিভিস্ট। এবং তখন মনে হচ্ছিল, আমি যখন সারারাত ধরে ফিরছিলাম, যে অরিন্দমের এই পরিণতি হবে অ্যাজ ইফ এটাই স্বাভাবিক। কারণ অরিন্দম তো, আমি অরিন্দমকে ওদের লেভেলেই বসাই, পরের জেনারেশনে। অরিন্দম তো ওই ধরনেরই অ্যাক্টিভিস্ট যে ইচ্ছুক এবং চিন্তকদের জন্য লড়াই করছিল। এই যে ইচ্ছুক এবং চিন্তকদের জন্য যারা লড়াই করে, কিন্তু সেই লড়াই ইতিহাসে তাৎক্ষণিকভাবে টেকে না, ভবিষ্যতে কি হয় সেটা অন্য প্রশ্ন। তার একটা অন্য কারণও আছে যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই কারণটা হচ্ছে, আমি আর এক ধরনের গণতন্ত্রের কথা লিখে রাখতে বলবো, সেই গণতন্ত্রে এবার আমি আসছি। সেটা হচ্ছে, সেটাও আমরা শব্দটা বানিয়েছি, অটোটেলিক ডেমোক্রেসি, AUTOTELIC, অটোটেলিক ডেমোক্রেসি।
আমি এর বাংলা করছি আত্মশিষ্ট গণতন্ত্র। আমি নিজের গুণে নিজেই মহিয়ান। আত্মশিষ্ট গণতন্ত্র, বা আরেকজন বাংলা করেছেন, মানে আমাদের যারা পরামর্শ দিচ্ছিলেন আমাকে, স্বসীমিত গণতন্ত্র, দন্তে শয় হাইফেন স্বসীমিত, দন্তে সদীর্ঘী ময়সিত, স্বসীমিত গণতন্ত্র। এই অটোটেলিক ডেমোক্রেসির জন্য অরিন্দমরা টেকে না, অমর্ত্য সেনরা টেকেন না, গায়ত্রীরা টেকেন না। দেন হোয়াট ইজ অটোটেলিক ডেমোক্রেসি? আমি আরেক ধরনের গণতন্ত্র, এই গণতন্ত্রের মধ্যেই আরেক ধরনের গণতন্ত্রে আমি এসে পৌঁছালাম, এই লিবারাল ডেমোক্রেসি ফ্রেমওয়ার্কের মধ্যেই, যেটাকে আমি বলছি অটোটেলিক ডেমোক্রেসি। সেটা কি? আমি সংক্ষেপে বৈশিষ্ট্যগুলো বলছি। এরা প্রত্যেকে খেতে পায়, কিন্তু এদের খিদে মেটানোর যে কোনো পথ এরা অনুসরণ করতে পারে। নৈতিকতা অনৈতিকতার প্রশ্ন সেখানে আসে না, হচ্ছে এক। দুই, এরা ক্ষমতা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, আর নিয়ন্ত্রণ করতে না পারলে ক্ষমতা ব্যবস্থাকে এরা উৎখাত করে দেয়। তিন, এদের মধ্যে কেউ কেউ কৃপা বর্ষণ করে, এবং কেউ কেউ কৃপা বর্ষণ করতে অভ্যস্ত রেদার, এবং কেউ কেউ তাদের অধীনে কৃপা পেতে অভ্যস্ত। আর এদের প্রত্যেকেরই একটা কমন ক্যারেক্টার আছে, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর মি ফর অটোটেলিক ডেমোক্রেসি। সেটা হচ্ছে এই, যেটাকে আমি ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের কাছ থেকে যে শব্দটা আমি ধার করছি, সেটাকে আমি ইংরেজিতে বলবো কমফোর্ট অফ ইরেসপন্সিবিলিটি। আমি আবার বলছি কমফোর্ট অফ ইরেসপন্সিবিলিটি। আমি বাংলা করছি দায়িত্বহীনতার আরাম। দায়িত্বহীনতার আরাম অটোটেলিক ডেমোক্রেসির ক্যারেক্টার। সেটা কি? সেটা হচ্ছে, আমরা জানি যে দায়িত্ববান লোকই শ্রদ্ধেয়, কিন্তু এখানে বলা হচ্ছে আরামদায়ক জীবনযাপন করেন, কিন্তু এখানে বলা হচ্ছে যে দায়িত্ববান লোক না, যে নেতা বলে দিচ্ছেন যে আমি তোমার দায়িত্ব নিচ্ছি, তুমি দায়িত্বহীন হয়ে বেঁচে থাকো, তোমার কোনো চিন্তা নেই। আর তখন সেই লোকটা ভাবে যে ঠিক আছে, আমি তাহলে আর কেন দায়িত্ব নিতে যাব? শিক্ষকদের মধ্যে এটা ভয়ঙ্করভাবেই আছে যে আমি তো আরামেই আছি। এটাকেই আমি বলছি একটা কমফোর্ট, কিন্তু ইরেসপন্সিবিলিটির কমফোর্ট। কমফোর্ট অফ ইরেসপন্সিবিলিটি, দায়িত্বহীনতার আরাম। আমার কাছে একটা কার্টুন আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের, আমি এখন আপনাদের দেখাচ্ছি না, আমার আরেকটা ঘরে আছে। সেইটা হচ্ছে এইরকম বিখ্যাত কার্টুন, বোধহয় নিউ ইয়র্ক টাইমসে, আমার কাগজটার নাম মনে পড়ছে না। সমুদ্রের তলা দিয়ে একটা মাছ, তার পেছনে দুটো মাছ, সবারই মুখ বন্ধ, তার পেছনে চারটে মাল্টিপ্লাই, তার পেছনে 8টা, তার পেছনে 16টা এরকম মাছ, কেউ সবারই মুখ বন্ধ, তার মানে কেউ কথা বলছে না, সমুদ্রের তলা দিয়ে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কার্টুন। মধ্যেখানে একটি মাছ, তারও মুখ বন্ধ, কথা বলছে না, কিন্তু তার মাথা থেকে বুদবুদ উঠছে, তার মানে সে ভাবছে, এবং ওপরে লেখা আছে ভগবান জানে ওর কিছু হলে আমাদের কি হবে। আবার বলছি, ভগবান জানে ওর কিছু হলে আমাদের কি হবে, আমাদের কি হবে। ওর মানে ওই প্রথম যে মাছটি, যে বলছে যে তোমাদের আমি কমফোর্ট অফ রেসপন্সিবিলিটি দিয়েছি, তোমাকে কোনো কিছু ভাবতে হবে না, আমি তো আছি। এটা হচ্ছে অটোটেলিক ডেমোক্রেসির একটা এক্সাম্পল। এবং আমি গগনেন্দ্রনাথ ঠাকুরের একটা কার্টুন এখন আপনাদের দেখাচ্ছি, এটা স্বাধীনতার আগেকার কার্টুন, যেখানে আপনারা দেখুন যে একজন, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা এটাকে দুভাবে দেখুন, যে দেখুন একটি মোটাসোটা নেতা বা বিদেশি সাহেব হতে পারে, দেশীয় সাহেব হতে পারে, আর নিচে রোগাপটকা লোকেরা পালিয়ে যাচ্ছে, সে খুব জোরে বক্তৃতা দিচ্ছে এবং সবাই পালিয়ে যাচ্ছে, এবং নিচে ক্যাপশন লিখছেন গগনেন্দ্রনাথ। সেই ক্যাপশনটা আমি আপনাদের কাছে পড়ছি, সেটা হচ্ছে এই, যে মারাত্মক সংবেদনশীলতা, মানে যে লোকটি বক্তৃতা দিচ্ছে এত সংবেদনশীল লোক, মারাত্মক সংবেদনশীল লোক, যে সবাই পালিয়ে যাচ্ছে, না খেতে পাওয়া লোকেরা, রোগাপটকা লোকেরা পালিয়ে যাচ্ছে। মারাত্মক সংবেদনশীলতা। গোপাল রাখাল দলদর সমাসে এই ছবিটা ব্যবহার করেছেন শিবাজী বন্দ্যোপাধ্যায়। এখন যেটা বিষয় সেটা হচ্ছে এর অসংখ্য উদাহরণ চারিদিকে ছড়িয়ে আছে, ছেলে মেয়েরা আপনারা দিতে পারেন, আমার সেই উদাহরণ দেওয়ার অত সাহস নেই। এবং আমি আবার বলছি, আমি মনে করি অরিন্দম এই অটোটেলিক ডেমোক্রেসির শিকার। অরিন্দম এই অরিন্দমের যা যা কথা আমি বলছি তার মধ্যে এটাও একটা ইম্পর্টেন্ট কথা, যে অরিন্দম এই অটোটেলিক ডেমোক্রেসির অসহায় শিকার। আমি এই অটোটেলিক ডেমোক্রেসির কথা ছেলে মেয়েদের বলছি এই কারণে যে আমি আমার এতদিনের প্রায় 38 বছরের শিক্ষক জীবনের খুবই ভয়াবহ অভিজ্ঞতার যে সম্মুখীন হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের একটা বড় অংশ যারা খেতে পায় না,
তারা নিজেরাও কিন্তু অটোটালিক ডেমোক্রেসির শিকার হচ্ছে, এবং তারাও সেই গণতন্ত্র, যদি সেটা গণতন্ত্র বলি, আমি এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে অপারেট করে বলে এটাকে আমি গণতন্ত্র বলছি, কন্টেন্টের দিক থেকে এটা আদৌ গণতন্ত্র নয়। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে একটা অংশ এর ভেতরে ঢুকে যাচ্ছে, কলেজ বিশ্ববিদ্যালয়েও সেটা হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আমি কি ইঙ্গিত করছি আপনারা অনুমান করে নিন। এদের ভবিষ্যৎ কি সেটা নিয়ে এদের ভবিষ্যৎ কি হয়েছে যারা আগে এর মধ্যে ঢুকে গেছে, পরিণতি কি হয়েছে, কি হবে, এটা নিয়ে কোনো গবেষণা নেই। আসলে পুরো প্রকল্পটা নিয়েই কোনো গবেষণা নেই। এবং আপনারা লক্ষ্য করুন, আমি যে অলিগার্কিক ডেমোক্রেসির কথা বললাম, আমি যে এক্সোডাস ডেমোক্রেসির কথা বললাম, এবং আমি যে অটোটেলিক ডেমোক্রেসির কথা, অটোটেলিক ডেমোক্রেসির কথা বললাম, এরা প্রত্যেকেই তাদের রসদটা এই ভারতীয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থেকেই তো নেয়, কারণ এর ভেতরেই তো সে আছে। প্রত্যেকেই আসলে গণতান্ত্রিক ব্যবস্থাকে নিঃশেষ করে, সেই অর্থে, যেটাকে আমি চলতি বাংলায় বলছি খেয়ে নেয়। আর সেটাকেই আমি বলছি অটোফ্যাজিক ডেমোক্রেসি, এদের সম্মিলনটাকে, যা আত্মখাদক গণতন্ত্র, এই কথাটা আমি সেজন্য বলছি। আর একটা জিনিস আপনি খেয়াল রাখুন, যে আমি কিন্তু ছেলে মেয়েদের খাবারের অভাব থেকে, যেটা একটা সামাজিক ব্যবস্থা, ওই রাজনীতির মধ্যে গেলাম। এটা করতে, সেই জন্যই আমি বলছি সোশিয়োলজি অফ পলিটিক্স। আমি কিন্তু ওই রাজনীতি থেকে খাবারের সমস্যাটাতে প্রথমে আসিনি, যেটাকে আমরা বলতে পারি পলিটিক্যাল সোশিয়োলজি। কিন্তু আমার কাছে ছেলে মেয়েদের খাদ্যের সমস্যাটাকে প্রথমে সোশিয়োলজি অফ পলিটিক্স, তার দিকে আমার বেশি গুরুত্ব, ঝোঁক, এবং অবশ্যই পলিটিক্যাল সোশিয়োলজি, রাজনৈতিক সমাজতত্ত্ব, সমাজতাত্ত্বিক রাজনীতি, দুদিক থেকেই দেখা প্রয়োজন। তা নাহলে কিন্তু ব্যাপারটা আমরা ঠিক মতো বুঝে উঠতে পারবো না। আমার আলোচনার তৃতীয় অংশ শেষ, আমি আর একটুই বলবো, সেটা হচ্ছে চতুর্থ অংশ। এবং আমার এখানে আর একটি প্রশ্ন আপনাদের কাছে থাকবে। সেই একটি প্রশ্ন হচ্ছে এই, যে প্রশ্নটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এই কারণে যে এই প্রশ্নটার মধ্যেই হয়তো আশা লুকিয়ে আছে যে আমি বেঁচে থাকতে পারবো, আমার ছেলে মেয়েদের ভালো জীবন হবে এই আশা নিয়ে, এবং ছেলেমেয়েরাও হয়তো ভালো থাকবে। প্রশ্নটা হচ্ছে এই, যে এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখছি, আপনারা উত্তর খুঁজবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই একটি প্রশ্ন হচ্ছে এই, যে কিছু কিছু ছেলে মেয়ে তাহলে কিভাবে ইচ্ছুক ও চিন্তক থাকতে পারে? আমার ওই ছাত্রীটি তো ইচ্ছুক এবং চিন্তক হতে পারলো, কিন্তু কেন পারলো? তা সত ও তো একা নয়, কিছু কিছু ছেলে মেয়ে কেন, ছাত্রীটি বা আরো কিছু ছেলে মেয়ে কেন ইচ্ছুক ও চিন্তক থাকতে পারে? কি করে থাকে, কি করে থাকা সম্ভব হয়? কারণ সেও তো এই অটোফ্যাজিক ডেমোক্রেসির ভেতরেই বিলং করছে, আছে, সে কি করে বেঁচে আছে? এইটাই হচ্ছে আমার শেষ প্রশ্ন, যেটা হচ্ছে আমার চতুর্থ অংশ। আমি ভেবেছিলাম এই প্রশ্নের উত্তর আমি 5 জনের বক্তব্যের সাহায্যে দেব, কিন্তু এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি 3 জনের বক্তব্যের সাহায্যে দেব। তবুও 5 জনের নাম আমি করছি। আমি অর্জুন দেব সেন শর্মা, দীপেশ চক্রবর্তী, অমর্ত্য সেন, রবীন্দ্রনাথ এবং প্রবাল দাশগুপ্ত। আমি ভেবেছিলাম এদের 5 জনেই, এরা সবাই ইচ্ছুক ও চিন্তক, এরই দার্শনিক আমি বলবো, এদের সাহায্যে দেব। কিন্তু আমি দীপেশ এবং অমর্ত্য সেনের কথা আপনাদের এখানে বলছি না। দীপেশ জিওলজি থেকে একটা কনসেপ্ট নিয়ে আসছেন, জিওলজি, সায়েন্স অফ জিওলজি থেকে, যেটা মোস্ট ইন্টারেস্টিং, যেটাকে উনি বলবেন কনসেপ্ট অফ অ্যানথ্রোপসিন, যেটা অত্যন্ত একটু ক্রিটিক্যাল হবে এই ওয়েবিনারে আলোচনা করার জন্য ছেলে মেয়েদের। তো মোস্ট ইন্টারেস্টিং, যেটা নিয়ে আমরা পরে কথা বলতে পারি। আমি দীপেশ নিয়ে কথা বলছি না, ওর অ্যানথ্রোপসিন তত্ত্ব নিয়ে কথা বলছি না। জিওলজির ওই তত্ত্বটাকে তিনি সমাজ ব্যবস্থা, আমাদের ছেলে মেয়েদের অবস্থা এখানে তিনি প্রয়োগ করেছেন, আমি সেটা বলছি না। আর অমর্ত্য সেনের কনসেপ্ট অফ এন্টাইটেলমেন্ট, সক্ষমতার যে তত্ত্ব, যেটা তার নোবেল পাওয়ার অন্যতম কারণ, আমি সেই আলোচনার মধ্যে যাচ্ছি না। আমি 3 জনের কথা বলবো। ওই প্রশ্নটা শুধু খেয়াল রাখতে বলবো যে এই পরিস্থিতির মধ্যে কেউ ইচ্ছুক এবং চিন্তক কি করে হতে পারে, এই উত্তরটা দেব যাতে আমাদের ছেলেমেয়েরা ইচ্ছুক এবং চিন্তক থাকতে পারে। প্রথমে অর্জুন দেব সেন শর্মা। অর্জুন দেব সেন শর্মা হচ্ছেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তুলনামূলক সাহিত্য বিভাগের, এবং ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ নন্দন তত্ত্ববিদ, অ্যাস্থেটিশিয়ান। অ্যাস্থেটিক্স মানে নন্দন তত্ত্ব তার বিষয়। আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য নন্দন তত্ত্বের আশ্রয় গ্রহণ করছি। সেটা হচ্ছে নন্দন তত্ত্ব কি করে। নন্দন তত্ত্ব যেটা করে
সেটা হচ্ছে কোন একটা সৃষ্টি, সেটা পেন্টিং হতে পারে, মিউজিক হতে পারে, কবিতা হতে পারে, সেটা গদ্য হতে পারে, সেটা উপন্যাস হতে পারে, কোন একটা সৃষ্টির ভেতরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে বোঝার চেষ্টা করে। আপনাদের কাছে এটা ক্রিটিক্যাল লাগে ছেলে মেয়েদের কাছে, যে সৃষ্টির ভেতরের সৌন্দর্য বোঝার চেষ্টা করে। এটা আমি মুখস্থ লিখতে পারি, কিন্তু এর মানেটা কি? অতএব আমি মানেটা বলছি। সৃষ্টির ভেতরের সৌন্দর্য অন্বেষণ করেন একজন নন্দন তাত্ত্বিক, কিন্তু সৃষ্টির ভেতরের সৌন্দর্য অন্বেষণ করেন তার মানে কি? সেই মানেটা বলছি। মানেটা হচ্ছে যিনি সৃষ্টিটা করছেন, তিনি সৃষ্টিটা করছেন এই কারণে যে সেই সৃষ্টিটা করে তিনি আনন্দ পাচ্ছেন, তার জন্যই তিনি সৃষ্টিটা করছেন। তাহলে তিনি যে কোনো সৃষ্টি, যেটা সৃষ্টি প্রকৃতপক্ষে, সৃষ্টিকর্তার সেই সৃষ্টিটার পেছনে আনন্দ আছে, তাহলে তিনি সেটা করতে পারতেন না। এই আনন্দটাকে বোঝা, ওই সৃষ্টিটার ভেতরে সৃষ্টিকর্তার ওই আনন্দ বোঝা, সেটাকেই আমরা বলবো আনন্দ বোঝা, সেটাকেই আমরা বলবো নন্দন তত্ত্বের বিষয়। সৃষ্টিকর্তা অতএব যখন সৃষ্টি করবেন, তখন তিনি সংকট কালের যে অভিজ্ঞতা, সেটাও তিনি সৃষ্টি করবেন। যেটা সংকটকাল নয়, সেটাও তিনি সৃষ্টি করবেন। কদিন আগেই 23 বছর বয়সে লেখা রবীন্দ্রনাথের একটি গান, যেটার সুরারোপ, যেটা বর্ধমানের একটা দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ লিখেছিলেন, কিন্তু সুরারোপ করতে পারেননি আমাদের বন্ধু প্রতিম স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, সেটা সুর দিয়েছেন। আমি সেই গানটি শুনেছি। তার মানে সংকটকালের সৃষ্টি হতে পারে, আর সৃষ্টিটা রবীন্দ্রনাথ করছেন মানে যিনি সৃষ্টিকর্তা, তিনি তো আনন্দ পাওয়ার জন্যই করছেন। এটা হচ্ছেন, তাহলে যেটা সংকটকাল নয় তার সৃষ্টি, তার আনন্দ আছে, কিন্তু যেটা সংকটকাল তারও তো সৃষ্টি, তারও তো আনন্দ আছে। তাহলে আমার ওই ছাত্রটির কাছে তার ওই হস্তশিল্প যা আমি আপনাদের দেখালাম, অথবা তার পেন্টিং, যেটা এখন ভারতবর্ষ জুড়েই বিখ্যাত, সেইটা সে সেই অটোফেজিক কন্ডিশনে, না খেতে পাওয়া অবস্থাতেও করত সেই সৃষ্টিটা, কারণ তার ভেতরে একটা সৌন্দর্য সে খুঁজে পেত, যেহেতু তার ভেতরে সে একটা আনন্দ খুঁজে পেত। এটা হচ্ছে তার ওই যে ইচ্ছা এবং চিন্তা, সেটা বেঁচে থাকার কারণ। তার মানে তার সৃষ্টিটাই ছিল একটা বর্ম, যে বর্ম শব্দটাকে সে ব্যবহার করছে আনন্দের জন্য। এইটা তার ভেতরে ছিল। নিশ্চয়ই প্রকৃতি তাকে এটা দিয়েছে। কি করে তার ভেতরে ছিল, তার উত্তর তো এই পৃথিবীতে কেউ বলতে পারবে না। আর একটা কথা আমি বলেছি, এইটা হচ্ছে আমি নন্দন তত্ত্বের দিক থেকে বললাম যে আমার ওই ছাত্রীটি কেন এর ভেতরেও পারল ইচ্ছুক এবং চিন্তক থাকতে। আমি এরপরে রবীন্দ্রনাথের কথা বলবো এবং সবশেষে আমি প্রবাল দাশগুপ্তের কথা বলবো। জেনারেলি আমি রবীন্দ্রনাথের কথাই সবশেষে বলি, সেটাই হওয়া উচিত, আমি পছন্দও করি, কিন্তু আপনি বুঝতেই পারছেন যে আমি রবীন্দ্রনাথের কথা আগে বলছি, প্রবাল দাশগুপ্তকে পরে বলছি। তাহলে প্রবাল দাশগুপ্তের যে ভয়ঙ্কর একটা বক্তব্য, সেটা দিয়ে আমি শেষ করব আমার আলোচনা আজকে। রবীন্দ্রনাথের ক্ষুধা, দারিদ্র এবং দুর্ভিক্ষ, ক্ষুধা, দারিদ্র এবং দুর্ভিক্ষ, এটা নিয়ে রবীন্দ্রনাথের পুরো জীবনটাকেই আপনাকে এই ক্ষুধা, দুর্ভিক্ষ, দারিদ্র এবং শিক্ষা এভাবে বলাটা বেটার। ক্ষুধা, দারিদ্র, শিক্ষা, এটাই হচ্ছে বেসিক ফ্রেমওয়ার্ক অফ রবীন্দ্রনাথ টেগোর, যার মধ্য দিয়ে তার সারাটা জীবন প্রবাহিত হয়েছে, যেটাকে আমি দুভাবে আপনাদের কাছে প্রেজেন্ট করছি। তাহলে ওই ছাত্রীকে আপনারা বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে এটা যে রবীন্দ্রনাথ যে বিদ্যালয় তৈরি করলেন 1901-এ শান্তিনিকেতনে, সেই বিদ্যালয় সম্বন্ধে আরবান ক্রিটিসিজম ছিল, মানে কলকাতার যেটা সমালোচনা ছিল, যে সেখানে ছেলে মেয়েদের দারিদ্র্যের শিক্ষা দেওয়া হয়। দারিদ্র্যের শিক্ষা মানে হচ্ছে প্রকৃতির মধ্যে উনি ছেড়ে দিয়েছেন, কিন্তু তার ঐশ্বর্য সেখানে নেই, অর্থাৎ ক্লাসরুম নেই। ক্লাসরুমটা হচ্ছে ইনস্টিটিউশনাল এডুকেশনাল প্যাটার্ন যা ব্রিটিশ গভর্নমেন্ট তৈরি করে, তার ঐশ্বর্য সেটা নেই, এই সমালোচনা। অতএব এই দারিদ্র উনি ওখানে শেখাচ্ছেন, এইটা ছিল রবীন্দ্রনাথের বিরুদ্ধে সমালোচনা। রবীন্দ্রনাথ অসংখ্য জায়গায় এর উত্তর দিয়েছেন। তার ব্রহ্মচর্য আশ্রমে যে বক্তৃতামালা, শান্তিনিকেতনে এই যে বক্তৃতামালা, ব্যক্তিত্ব এই যে বক্তৃতামালা, আত্মপরিচয় এই যে প্রবন্ধমালা, এখানে তিনটে উত্তর দিয়েছেন। রবীন্দ্রনাথের উত্তরটা হচ্ছে এই যে আমি গর্বিত যে আমি আমার ছাত্রদের আপনাদের অর্থে দারিদ্র্যের শিক্ষা দিই, কিন্তু ওটাকে আমি দারিদ্র্যের শিক্ষা মনে করি না, কারণ আমি মনে করি দারিদ্র্যের শিক্ষাটা আপনারা দেন, আমি দিই না। এই অর্থে যে
আপনি যদি রবীন্দ্রনাথ বলবেন, আপনি যদি বলতেন যে আমি আমার ছেলে মেয়েদের পুষ্টি জোগাতে পারি না, আমি মেনে নিতাম, কিন্তু আমি এটা কখনোই, রবীন্দ্রনাথ দাস একদম অ্যাবসলিউটলি ফিলোসফিক্যালি ব্যাপারটা বুঝুন, ফিলোসফিক্যালি বুঝুন। রবীন্দ্রনাথ বলবেন, আপনি যদি বলেন যে আমার ছেলে মেয়েদের আমি পুষ্টি দিতে পারি না, আমি মেনে নিতাম, কিন্তু আমি এটা কখনো বলবো না আমি আমাদের ছেলে মেয়েদের দারিদ্র শিক্ষা দিচ্ছি। তাহলে ঐশ্বর্যের শিক্ষা দিচ্ছে, এটা রবীন্দ্রনাথ বলবেন। ঐশ্বর্যের শিক্ষাটা কি তাঁর বিদ্যালয়? সেটা হচ্ছে ছেলে মেয়েদের ছেড়ে দেওয়া, ছেলে মেয়েদের মুক্তিতে ছেড়ে দেওয়া, প্রকৃতিতে ছেড়ে দেওয়া, ক্লাসরুমের ওই যে বদ্ধ ঐশ্বর্য তার মধ্যে আবদ্ধ না রাখা। ঘটনাচক্রে আমরা হয়তো একটু পেরেছিলাম আমাদের এই ছাত্রীটিকে সেই শিক্ষা দিতে, এ হচ্ছে এক। কিন্তু প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ বিদ্যালয়টা তৈরি করতে গেলেন কেন? তার বিদ্যালয়ে অন্য ধরনের ঐশ্বর্য আছে, দার্শনিক ঐশ্বর্য আছে, এটা আমরা দেখলাম। আর এই দার্শনিক ঐশ্বর্য হাতিয়ার যেটা আলটিমেটলি আমাদের এই ছাত্রীটিকে বাঁচিয়ে দিল, রবীন্দ্রনাথের কথাটা বাস্তবে ফুললো। কিন্তু আর একটা প্রশ্ন থেকে যায় যে রবীন্দ্রনাথ বিদ্যালয়টা তৈরি করতে গেলেন কেন? বিদ্যালয় তৈরি করে কি হলো সেটা তো জানলাম, কিন্তু বিদ্যালয়টা তৈরি করলেন কেন? এবার সেই প্রশ্নটার উত্তর দিচ্ছি। 30 বছর বয়সে 1890 শিলায় যান ওর বাবা পাঠান, সেখানে গ্রামীণ দারিদ্র দেখেন। তখন ওর মনে হয় যে রাজনৈতিক ব্যবস্থায় গ্রামীণ দারিদ্র দূর করতে পারবে না, তার ফলে উনি জাতীয়তাবাদী আন্দোলন থেকে নিজেকে মুক্ত করে আনেন। জাতীয়তাবাদের উনি তীব্র সমালোচক, আপনারা জানেন, যে আলোচনার মধ্যে আমি যেতে পারছি না। এবং ওর তখন মনে হয় দুটোই ক্ষেত্র কাজের, যদি জনগণের জন্য কাজ করতে হয় আমার সীমিত ক্ষমতা নিয়ে। একটা হচ্ছে গ্রাম পুনর্গঠন, যেটা হচ্ছে শ্রীনিকেতন, এবং আর একটা হচ্ছে বিদ্যালয় স্থাপন, অর্থাৎ শিক্ষা পুনর্গঠন, শিক্ষার ঐশ্বর্য তৈরি করা, শিক্ষা সংস্কার, যেটা হচ্ছে শান্তিনিকেতন। এবং সেই শিক্ষা সংস্কার অর্থাৎ সেই শান্তিনিকেতনের যে শিক্ষার ঐশ্বর্য, যেটা আমি প্রথম পয়েন্টে বললাম, যেটা তিনি কলকাতার ওই সমালোচনার বিরুদ্ধে উত্তর দিয়েছেন, আমি আবার বলছি আমাদের এই ছাত্রীটিকে হয়তো কিছুটা আমরা সেটা দিতে পেরেছিলাম। আসলে সে নিজের ক্ষমতাতেই সেটা নিতে পেরেছিল। অমর্ত্য সেনের এন্টারটেনমেন্টের তত্ত্বটা তার ক্ষেত্রে আসলে সবচেয়ে বেশি প্রযোজ্য আমি দেখেছি। সে নিতে পেরেছিল এবং তার ফলে সে ইচ্ছুক এবং চিন্তক হতে পেরেছিল। আমি সব শেষ করব যে আমি শেষ করব প্রবাল দাশগুপ্তকে দিয়ে আমি আলোচনা শেষ করব। কাকদ্বীপে সুন্দরবন মহাবিদ্যালয়ে এই আগস্ট মাসের শেষের দিকে প্রবাল দাশগুপ্ত লেকচার দিয়েছেন। কোনো গ্রামীণ কলেজ যে ভয়ঙ্কর সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করছে ভারতবর্ষের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলো, সেটা করতে পারছে না। প্রবাল দাশগুপ্ত বক্তৃতা দিয়েছেন, অরিন্দম চক্রবর্তী বক্তৃতা দিয়েছেন ওখানে। তো প্রবাল দাশগুপ্ত যেটা বলছেন সেইটা আমি সবচেয়ে গুরুত্ব দিয়ে, সবকিছু গুরুত্ব দিয়ে আমাদের শুনতে হবে, সেটা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। প্রবাল দাশগুপ্ত একটা তারুণ্যের দর্শন তৈরি করছেন তাঁর লেকচারে। যে ছেলে মেয়েরা খেতে পায় না, আমি তাদের কথা বলছি, তিনি খেতে পাওয়ার প্রসঙ্গটা আনছেন না, কিন্তু সেই তরুণ তরুণীদের জীবনের দর্শন তৈরি করছেন। সেই দর্শনটাকে আমি দুভাবে বলছি, যেহেতু তিনি অনেকভাবে বলেছেন, তার মধ্যে আমি দুটো দিক ওখান থেকে আমি তুলে আনছি, খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দিক সেটা হচ্ছে যে তরুণরা শিশুদের মতো অভিজ্ঞ নয়, এবং আমাদের মতো শিক্ষক যারা প্রৌঢ়ত্বের দিকে চলে যাচ্ছে, সেই শিক্ষক তো ক্রমশ প্রৌঢ়ত্বের দিকে চলে যাচ্ছে, যে তরুণরা তার মতো বিজ্ঞ নয়। এবার প্রবাল দাশগুপ্ত বলবেন শিক্ষকও কি বিজ্ঞ? তার বিষয়টাতে বিজ্ঞ হতে পারেন, তিনি হয়তো হতে পারেন, কিন্তু জীবন তো একটা সামগ্রিক বিষয়বস্তু। একটা ছাত্রকে যখন একজন শিক্ষক ডিল করছেন, তার জীবনের সমস্ত কিছুকে তিনি ডিল করবেন কি করে? সেই অর্থে একটা শিশু যেমন অভিজ্ঞতা একজন শিক্ষকের মধ্যেও থাকবে, যেহেতু একটা ছাত্রছাত্রীর জীবনের সমস্ত কিছু বুঝে ওঠা তার পক্ষে সম্ভব নয়, যদিও তিনি দাবি করতে থাকেন যে তিনি সমস্ত কিছুই বোঝেন এবং সমস্তভাবেই তিনি তাকে গাইড করবেন। এই হচ্ছে ব্যাপার। তো এরপরে যেটা হবে সেটা হচ্ছে এই যে বরঞ্চ প্রবাল দাশগুপ্ত বলবেন শিশু এবং প্রৌঢ়ের মধ্যেখানে যে তরুণ রয়েছে সেও বিজ্ঞ নয়, কিন্তু তার একটা সুবিধা আছে যেটা প্রৌঢ়ের নেই, যেটা শিশুর নেই। সেই সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে তরুণের এই প্রাকৃতিক ক্ষমতা আছে ক্রমান্বয়ে গ্রহণ ও বর্জনের। শিশুর কিন্তু এটা কম। প্রৌঢ় যারা
শিক্ষক হিসেবে ক্রমশ বয়স্ক হয়ে যাচ্ছেন বা অন্যরা, তাদের কিন্তু গ্রহণ এবং বর্জনের ক্ষমতাটা কম বা প্রায় থাকেই না। সেটা মেডিকেল সায়েন্সও সে কথাটা বলে, আমি তার মধ্যে এখন যাচ্ছি না। এটা হচ্ছে তরুণের পজিটিভ দিক, উনি বলবেন। অতএব ওর বিখ্যাত কথা যেটা, সেটা হচ্ছে শিক্ষক একজন তরুণের, মানে এখানে আমার ওই না খেতে পাওয়া ছাত্রছাত্রী, তার ওই একজন তরুণের কথাই বলছি আমি, না খাওয়ার ব্যাপারটাও না এখন আমি ভুলে যাচ্ছি। একজন তরুণের সকালের দায়িত্বটাই নিতে পারেন, এই শব্দটা উনি ব্যবহার করছেন। সেই তরুণ তরুণীর দুপুরের দায়িত্ব, বিকালের দায়িত্ব, সন্ধ্যার দায়িত্ব, রাতের দায়িত্ব শিক্ষক কি করে নেবেন? কারণ তার তো সেই ক্ষমতাই নেই। আমি এই শব্দটা ব্যবহার করছি, এই বাংলাটা অবশ্য আমার, কারণ তরুণের নিগুড় চৈতন্যের অসংখ্য সৃজনশীল চিন্তার দিক আছে। আমি আবার বলছি বাংলাটা, কারণ তরুণের নিগুড় চৈতন্যের, ওই যেটাকে আমরা বলছি কন্টেন্ট, নিগুড় চৈতন্যের অসংখ্য সৃজনশীল চিন্তার দিক আছে, যেটা শিশুর নেই, যেটা ক্রমশ প্রৌঢ়ত্বের দিকে চলে যাওয়া শিক্ষকের নেই, যেহেতু তিনি চিন্তা ও ভাবনাকে প্রতিনিয়ত আর চেঞ্জ করতে পারছেন না। কেমন আমাদের ছাত্রীটির ওপরেও আমরা চেষ্টা করেছিলাম এই অত্যাচার নামিয়ে না আনতে। তার সকালটাকে হয়তো আমরা একটু দেখাশোনা করেছিলাম, কিন্তু আমরা চেয়েছিলাম সে নিজের মতো করে চিন্তক হোক, ইচ্ছুক হোক, তার দুপুর, তার সন্ধ্যে, তার রাত সে তার মতো করে ভেবে নিক। একজন গবেষকের এটাই করার কথা, যদি যিনি গবেষণা করাচ্ছেন তারও আচরণ সেটাই হওয়ার কথা, যেটা সাধারণত হয় না। এরপরে আর একটা কথা বলছেন যেটা আরো ভয়ঙ্কর, প্রবাল দাশগুপ্ত, তিনি পিঞ্জরের কনসেপ্ট নিয়ে আসছেন। পিঞ্জর মানে হচ্ছে খাঁচা। উনি বলছেন আমাদেরও কিন্তু পিঞ্জর দরকার, পিঞ্জর দরকার। আপনি বুঝতেই পারছেন এখানে পিঞ্জর বা খাঁচা কথাটা উনি অ্যালিগরিক্যালি ব্যবহার করছেন, এর একটা ভেতরের অন্য মানে আছে। ওর কাছে যে সোনার খাঁচায় বন্দি পাখিটার কথাই আমাদের ভাবলে হবে না, যে পাখিটা বনে থাকে সেও কিন্তু একটা খাঁচাতেই আছে। আসলে সেই খাঁচাটা তার শুধু ওই বাসাটুকুই না, তার প্রকৃতি, তার গাছ, তার পরিবেশ, তার অন্যের সাথে সম্পর্ক, তার কথা বলা, তার সমস্ত কিছু মিলিয়েই তার একটা, ইংরেজিতে যেটাকে আমরা বলবো স্ট্রাকচারাল প্যাটার্ন, অ্যানথ্রোপোলজির অন্যতম বিষয়, স্ট্রাকচারাল প্যাটার্ন রয়েছে। উইদাউট স্ট্রাকচারাল প্যাটার্ন ইউ কান্ট সার্ভাইভ। একটা কাঠামো ছাড়া তো আপনি আপনার জীবন চালাতে পারেন না। আপনাকে শুধু রাখতে হবে সেই খাঁচাটা, কাঠামো নামক খাঁচাটার দরজাটাকে ওপেন রাখতে হবে। বনের পাখিটার সেই দরজাটা ওপেন ছিল, সোনার খাঁচায় স্থিত পাখিটার দরজাটা ওপেন ছিল না, কিন্তু বনের পাখিটাও একটা খাঁচাতেই ছিল। সেটা হচ্ছে তার স্ট্রাকচার। সুবিধাটা ছিল, প্রবাল দাশগুপ্ত ব্যাখ্যা দেবেন এই কবিতার, যে তার খাঁচার দরজাটা শুধু ওপেন ছিল। আমাদের একটা নিয়মবদ্ধতা, স্ট্রাকচারাল প্যাটার্ন দরকার, শুধুমাত্র সেই দরজাটা আমাদের খোলা রাখতেই হবে, যাতে আমি প্রতিনিয়ত সেই স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে পারি। এবং আশ্চর্য, প্রবাল দাশগুপ্ত রবীন্দ্রনাথের একটি গান ব্যবহার করেছেন, এটা যদি হলে হতো তাহলে আমি গানটা বাজিয়েও শুনিয়ে দিতে পারতাম, অথবা কোনো ছাত্রছাত্রীকে নৃত্য করতে বলতে পারতাম। সেটা হচ্ছে, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, নাচে মুক্তি, নাচে বন্ধ। তো কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, নাচে মুক্তি, নাচে বন্ধ। তো মুক্তি আনন্দে নাচবে, এটা তো না হয় বুঝি। প্রবাল দাশগুপ্ত প্রশ্ন করছেন, বন্ধ তার মানে লকড, বন্দি হয়ে গেছে, তো যা বন্ধ সে আবার আনন্দের নৃত্য করবে কেন? প্রবাল দাস এটা আশ্চর্য প্রশ্ন তুলেছেন উনি, এবং তার উত্তর উনি দিচ্ছেন সাপোর্টিং টেগোর, রবীন্দ্রনাথকে সমর্থন করি। সেটা হচ্ছে সেই স্ট্রাকচারাল প্যাটার্ন। নাচও একটা স্ট্রাকচারাল প্যাটার্নের মধ্যে থাকে, আপনার যে কোনো লাফালাফি নাচ হয়ে যায় না। সেই স্ট্রাকচারাল প্যাটার্নের ক্ষেত্রে সেই নৃত্যশিল্পী তার দরজাটাকে ওপেন রাখেন। এই জন্যই বড় নৃত্যশিল্পী তৈরি হতে পারেন, ছোট নৃত্যশিল্পী তৈরি হতে পারেন, একই ঘরানার অসংখ্য ধরনের নৃত্যশিল্পী তৈরি হতে পারেন, যিনি সেই স্ট্রাকচারের ভেতরে আছেন, কিন্তু সেই স্ট্রাকচারের খাঁচাটাকে যিনি ওপেন করে রাখতে জানেন। প্রবাল দাশগুপ্ত বলবেন, তারুণ্যের চাই এই স্ট্রাকচার, এই স্ট্রাকচারাল প্যাটার্ন, যেখানে খাঁচার দরজাটা সবসময় খোলা থাকবে। তার সকলের দায়িত্ব আমরা নিতে পারি, কিন্তু বাকি দায়িত্ব তাকেই নিতে হবে তার মুক্তির জন্য। তার বিকাল, তার সন্ধে, তার রাতের ওপরে তারই অধিকার। আমরা যারা শিক্ষক, আমাদের
কোনো অধিকার থাকতে পারে না। এবং আমি মনে করি, আমার আলোচনা আমি শেষ করে দিলাম, আমি মনে করি যে আমাদের ছেলে মেয়েরা এই যে উদযাপন, আনন্দের উদযাপন, যে তার দুপুরটা তারই, বিকালটা তারই, সকাল সন্ধ্যেটা তারই, সকালে হয়তো কেউ তাকে একটু হেল্প করলো তার জীবনের তারুণ্যের সকালে, এই উদযাপনের মধ্যে আমাদের ছেলেমেয়েরা প্রবেশ করতে পারবে এবং তারা তাদের মুক্তিকে ইচ্ছুক হতে পারে, মুক্তিকে অ্যাসিওর করবে, তারা ইচ্ছুক এবং তারা চিন্তক হতে পারবে। আমার আলোচনা আমি শেষ করে দিচ্ছি। আমি শুরু করেছিলাম অরিন্দমের সঙ্গে। আমার যে প্রাণের খেলা, অরিন্দমের সঙ্গে আমার যে প্রাণের খেলা, সেই প্রাণের খেলার কথা বলে আমি আমার আলোচনা শুরু করেছিলাম। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, আমার প্রাণের খেলা না, অরিন্দমের সঙ্গে আমাদের সবারই প্রাণের খেলা শুরু হোক। আপনাদের সবাইকে বিনীত নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে বেঙ্গল একাডেমিয়া ফর সোশ্যাল অ্যাওয়ারনেসের পক্ষ থেকে। আজকের লেকচারটা আমার কাছে একটু অভিনব ছিল, কেননা কোনো বিষয়কে নন ওয়েস্টার্ন পার্সপেক্টিভ থেকে আমরা কিভাবে দেখতে পারি, বা আমরা রাজনীতি শাস্ত্রের সঙ্গে ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি বা আরো বিভিন্ন সাবজেক্টের বা ডিসিপ্লিনের সম্পর্ক নিয়ে পড়েছি, কিন্তু বিশেষত লিটারেচারে। কিন্তু আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখলাম রাজনীতি শাস্ত্রটাকে রাজনীতি শাস্ত্রের মানে আমরা তথাকথিত রাজনীতি শাস্ত্রের বাইরে বেরিয়ে কিভাবে দেখতে পারি বা আঙ্গিকে দেখতে পারি। আমরা যেমন অলিগার্কিক ডেমোক্রেসি বা এক্সোডাস ডেমোক্রেসি বা অটোটেলিক ডেমোক্রেসির মতো নতুন নতুন টার্ম পেয়েছি, তেমনি স্যার আপনার এই অরিজিনাল থিঙ্কিং আমাদের মতো স্কলারদের নতুন পথে দিশা দেখাবে বলে আমি আশা করছি, এবং ভবিষ্যতেও আশা করব আপনি আমাদের সঙ্গে এই ধরনের লেকচার সিরিজে অংশগ্রহণ করবেন এবং আমাদেরকে এইভাবে জ্ঞান দান করবেন। তথাকথিত নিয়ম অনুযায়ী আমাদের লেকচার সিরিজের একটা পার্ট থাকে যেটা কোশ্চেন অ্যান্সার, কিন্তু আজকের এই লেকচার বা হ্যাঁ আজকের যে আলোচনা সভা, সেটা যেহেতু আমরা অরিন্দম স্যারকে শ্রদ্ধা জানিয়ে উপস্থাপন করছি, তাই আমরা এই কোশ্চেন অ্যান্সার পর্বটা রাখছি না। আমি অডিয়েন্সের কাছে রিকোয়েস্ট করছি, যদি অডিয়েন্স থেকে কেউ অরিন্দম স্যারের কোনো বিষয়ে স্মৃতিচারণা করতে চান তো তাহলে আপনারা করতে পারেন। ধন্যবাদ। কেউ কি ইচ্ছুক স্যারের স্মৃতিচারণা করতে? আমার মনে হয় যে অরিন্দম সম্বন্ধে তো ওর বন্ধুরা বা সবাই মাস্টারমশাইরা সংগঠিতভাবে অন্য কাজ করবেনও, তখনই সেসব হওয়াটাই ভালো। আজকের আলোচনা হয়তো এখানেই তোমরা সমাপ্ত করে দিতে পারো। ওকে স্যার, থ্যাংক ইউ। আমি আলোচনার শেষ পর্বে আমাদের বেঙ্গল একাডেমিয়া ফর সোশ্যাল অ্যাওয়ারনেসের তরফ থেকে হাফেজুল হালসানাকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সকলকে, আপনারা এতটা সময় ধরে আমাদের সঙ্গে আছেন। ধন্যবাদ জানাই আজকের স্পিকার নির্মল বাবুকে। আমাদের এই বাসার উদ্দেশ্য হলো শুধুমাত্র যে বাস্তবে আমরা কিছু কাজ দারিদ্র দূরীকরণ এবং কিভাবে যারা পিছিয়ে আছে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রেটাও দেখবে, একই সঙ্গে আমরা জ্ঞান চর্চার জায়গাটাও বজায় রাখবো। সেই কারণে আমরা এই ওয়েব লেকচারের ব্যবস্থা করেছি। আপনারা যদি কেউ এই ওয়েব লেকচারে অংশগ্রহণ করতে চান বক্তা হিসাবে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ আছে বাসা নামে, সেটাও ওখানেও আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যেহেতু কোশ্চেন অ্যান্সার পর্ব নেই, আমরা 7:30 শুরু করেছি, এখন প্রায় 9:20 বেজে গিয়েছে। অনেকটা সময় ধৈর্য ধরে আপনারা সকলে শুনলেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ওয়েব লেকচার এখানেই আমি সমাপ্ত ঘোষণা করছি। সকলকে
শুভরাত্রি। শুভরাত্রি। বন্ধ করতে বন্ধ করতে